হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। আমি তোমাদের শালিনী ম্যাম, তোমাদের কেমিস্ট্রি এডুকেটর, অ্যান্ড ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। তোমাদের যেরকম আমি উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য নাইট্রোজেনাস কম্পাউন্ড বা নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ যেটা আমি করাচ্ছিলাম তোমাদেরকে, সেটাই আজকে কন্টিনিউ করব। আজকে পার্ট 2, যদি এখানে পার্ট 1 লেখা রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে পার্ট 2, কারণ পার্ট 1 আগের দিন হয়ে গিয়েছিল এবং সেখান থেকে আমি যেহেতু স্টার্ট করব সেই জন্য এখানে আমি পার্ট 1টা আপাতত এখানে রয়েছে। তো আজকে আমরা করব হচ্ছে পার্ট 2 এবং আগের দিনকে প্রথমে কিছুক্ষণ ক্লাসের পরে আমাকে ক্লাসটা কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য বেশ আধ ঘন্টা পর আমাকে অফ করতে হয়। তো সেই যেখান থেকে আমি অফ করেছিলাম সেখান থেকেই আজকে আমি স্টার্ট করব। তার আগে প্রত্যেককে বলে দিই যে যারা যারা মনে করছো সামনেই তোমাদের ডাব্লিউবিজেই এবং জেএনপাসের এক্সাম রয়েছে, এবং যারা মনে করছো যে আমি এই কদিনের মধ্যে বা এই 1-1.5 মাসের মধ্যে আমি ডাব্লিউবিজেই, যেহেতু ডাব্লিউবিজেই সময়টা খুবই কম রয়েছে, তো আমি প্রিপারেশন কি করে এইটুকু সময়ের মধ্যে নেব। তো ভেরি শর্টকাট একটা প্রসেস আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যদিও কোনো প্রিপারেশনেরই কোনো শর্টকাট হয় না, সবটাই লং প্রসেস হয় এবং সবটাই অনেকদিন ধরে নিজেকে প্রিপারেশন করার মাধ্যমে নিজেকে প্রিপেয়ার করতে হয় নানা রকম ফেজের মধ্যে দিয়ে। তো যাই হোক, তবুও তোমাদের এই কদিনের মধ্যে কি করে নিজেকে বিল্ড আপ করবে সেটার আমি ছোট্ট করে একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে, যদি মনে করো যে ডাব্লিউবিজে 2025 একটু ভালোভাবে দেবে, তাহলে তোমরা ডেফিনেটলি আমাদের যে মক টেস্ট সিরিজটা আছে সেটা তোমরা ডেফিনেটলি পারচেস করতে পারো। খুবই মানে মিনিমাম প্রাইস রাখা হয়েছে, মানে মিনিমামের থেকে মিনিমাম, মানে সব থেকে মিনিমাম প্রাইস মনে হয় আমরা তোমাদের এই মক টেস্টটা দিচ্ছি। যে মক টেস্টে তোমরা প্রচুর ফুল লেন্থ মক টেস্ট পাবে এবং একদম ডাব্লিউবিজেই কে কেন্দ্র করে, একদম ডাব্লিউবিজেই কে মাথায় রেখেই তোমাদের এই মক টেস্ট গুলোকে দেওয়া হচ্ছে এবং সমস্ত লেভেলের কোয়েশন রয়েছে। এবং তোমাদের এই আপকামিং 2025-এর ডাব্লিউবিজেইর কথা মাথায় রেখেই তোমাদের কিন্তু এরকম ধরনের কোয়েশ্চেন করা হয়েছে। তো তোমরা যদি মনে করো দেবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ জেনপাসেরও আমি সেম কথা বলবো। যেহেতু ডাব্লিউবিজেই সময়টা খুব কম রয়েছে, তাই ডাব্লিউবিজেইকেই আমি বললাম। জেনপাসের স্টুডেন্টদেরও যারা যদি মনে করো যে ম্যাম আমার মোটামুটি আমি প্রিপারেশন নিয়েছি, মোটামুটি আমার হয়েছে, এবার জাস্ট নিজেকে অ্যানালাইসিস করা, তো সেলফ অ্যানালাইসিস করার জন্য দিস ইজ দ্য বেস্ট অপশন। তো আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপে চলে যেতে পারো। সেখানে গিয়ে লেটস ইমপ্রুভ এর থেকে অ্যাপে গিয়ে তোমরা সেখান থেকে এই মক টেস্ট গুলো আর কি তোমরা পারচেস করতে পারো। ঠিক আছে, তো এটা আমি একদম প্রথমেই বলে নিলাম, কারণ প্রচুর স্টুডেন্টের কোয়ারিজ রয়েছে কি ম্যাম মক টেস্ট কোথা থেকে দেবো, কিভাবে করব, সমস্ত কিছু আমি বলে দিলাম। ওকে, তো চলো শুরু করছি। যদিও এটা ওয়ান শট লেখা রয়েছে, বাট এত বড় চ্যাপ্টার একদিনে করতে গেলে প্রায় 3-4 ঘন্টা 5 ঘন্টা লেগে যাবে। তো তার জন্য আমি এটাকে দুটো পার্টে ভাগ করে দিয়েছি। তো চলো দেখো, এগুলো আমাদের হয়ে গিয়েছিল, এটা তোমরা প্রত্যেকে জানো। এইখান থেকে আমাদের হবে, ঠিক আছে। তো আমরা এখানে করছিলাম হচ্ছে অ্যালকিল সায়ানাইডের আমরা প্রিপারেশন করছিলাম। সেখান থেকে প্রিপারেশনটাই আমাদের চলছিল। অ্যালকিল হ্যালাইড থেকে কি করে হবে, অ্যাসিড অ্যামাইড থেকে কি করে হবে, এরপরে কার্বক্সিলিক অ্যাসিড থেকে কি করে হবে। ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিডের অ্যামোনিয়াম লবণ থেকে, অ্যালডক্সিমের নিরুদন মানে ডিহাইড্রেশন থেকে, কার্বক্সিলিক অ্যাসিড থেকে, এগুলো থেকে কিভাবে কি হবে এগুলো আমরা সবটাই তোমাদেরকে বলে দিয়েছিলাম। নাও নেক্সট পার্ট, লেটস মুভ টু দ্য নেক্সট পার্ট, দ্যাট ইজ গ্রিগনার্ড বিকারক থেকে। তোমরা জানো গ্রিগনার্ড বিকারক কি? গ্রিগনার্ড বিকারকের যে ফরমেশনটা বা যে স্ট্রাকচারটা, দ্যাট ইজ RMgX, এটা তোমরা প্রত্যেকে জানো। এখানে আর হচ্ছে এনি টাইপ অফ অ্যালকিল গ্রুপ, সেটা CH3 হতে পারে, C2H5 হতে পারে, ঠিক আছে। তারপরে তোমার C3H7 হতে পারে, হোয়াট এভার, যেটা খুশি হতে পারে। আর একটা হচ্ছে তোমার Mg, তো Mg ম্যাগনেসিয়াম, এবং X হচ্ছে হ্যালোজেন, এনি টাইপ অফ হ্যালোজেন এক্সেপ্ট ফ্লুরিন, কারণ ফ্লুরিন হাইড্রোজেনের সাথে এতটাই মানে খুব স্ট্রং বন্ডিং এ থাকে যে ওটাকে সহজে ভাঙা যায় না। এজন্য ফ্লুরিন বাদ দিয়ে যে কোনো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যে কোনো। তো এখানে দেখো কি রাখা হয়েছে, যে দেখতেই পাচ্ছ অ্যালকিল গ্রুপ, তারপরে ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন রাখা হয়েছে, তার সাথে ClCl, ঠিক আছে। রাখলে ড্রাই ইথারের সাহায্যে তুমি যদি রিয়াকশন করো তাহলে অটোমেটিক্যালি কি হয়ে যাবে, এখান থেকে CH3 হোল 3 C
এই MgClটা বেরিয়ে গিয়ে এই জায়গায় Cl ঢুকে যাবে, আর MgCl আর এই Cl এই তিনজনে মিলে তৈরি করবে MgCl2। MgCl2 হয়ে বেরিয়ে যাবে, আর বাকি Cnটা এসে এসে এই জায়গাতে এই কার্বনের সাথে বসে পড়বে। ঠিক আছে, এইটা হচ্ছে গ্রিগনার বিকারকের সাহায্যে আমি কিভাবে সায়ানাইড তৈরি করছি। এরপরে হচ্ছে প্রাইমারি অ্যামিনের হাইড্রোজেনেশন। এখানে দুটো কথা আমার বলার আছে। এটা আমি যখনই তোমাদেরকে পড়াই তখনই তোমাদেরকে বলি যে হোয়াট ইজ ডিহাইড্রোজেনেশন বা হাইড্রোজেনেশন, হোয়াট ইজ ডিহাইড্রেশন বা হাইড্রেশন। এই দুটো জিনিস নিয়ে প্রচুর স্টুডেন্টের প্রচুর বার প্রবলেম, আমি আবারও তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো একটা জিনিস, ডিহাইড্রেশন মানে হচ্ছে, দেখো হাইড্রেশন মানে কি, আমরা বলি না যে আমাদের শরীরে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, আমার শরীরে ডিহাইড্রেশন হয়ে গেছে। তো মানে অনেকবার দেখো, এটা তো অনেকবার ক্ষেত্রে আমরা শুনে থাকি যে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে বা কিছু। এটা কেন হয়? ফুড পয়জনিং এর ফলে ডিহাইড্রেশন হয়ে যায়, তার মানে আমাদের শরীর থেকে জলটা বেরিয়ে যাচ্ছে। আমাদের শরীরে তো 65% বা 65 to 70% আমাদের শরীরে জল রয়েছে। তো সেই যে পরিমাণে জলটা আমাদের থাকা দরকার, সেই পরিমাণ জল যদি আমাদের শরীর থেকে বেরিয়ে যায়, সেই পরিমাণের মধ্যে থেকে যদি জল বেরিয়ে যায়, তখন আমাদের শরীর ডিহাইড্রেটেড হয়ে যায়। তার ফলে মাথা ঘুরে পড়ে যাওয়া, নানা রকমের প্রবলেম আমাদের মানে জিনিস থাকে। আমাদের শরীরে ব্যালেন্সটাই করে রেখেছে ওই জলটা, তো জলই যদি বেরিয়ে যায় তো ডিহাইড্রেশন হবে। তো সেখান থেকে তোমরা মাথায় রাখবে, ডিহাইড্রেশন মানে হচ্ছে জল বেরিয়ে যাওয়া, আর হাইড্রেশন মানে হচ্ছে জল থাকা। ঠিক আছে, জল থাকাকে হাইড্রেশন বলা হয়। আমি যদি বলি যে তুমি নিজেকে হাইড্রেটেড করো, এটা যদি আমি তোমাকে বলি, তার মানে তুমি প্রচুর পরিমাণে জল খাও, জল খেলে হাইড্রেটেড হবে, এরকম তো। ঠিক সেরকমই ডিহাইড্রেশন মানে হচ্ছে জল বেরিয়ে যাওয়া, হাইড্রেশন মানে হচ্ছে জল থাকা। আর ডিহাইড্রোজেনেশন মানে কি? ডিহাইড্রোজেনেশন মানে হচ্ছে হাইড্রোজেন বেরিয়ে যাবে। এখানে হাইড্রোজেনেশন আর হাইড্রেশনের মধ্যে কিন্তু হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। হাইড্রেশন মানে জল, আর হাইড্রোজেনেশন মানে হচ্ছে হাইড্রোজেন অ্যাড হওয়া, আর ডিহাইড্রোজেনেশন মানে হচ্ছে হাইড্রোজেন বেরিয়ে যাওয়া। এই দুটো জিনিসের মধ্যে না খুব ভালো করে তোমরা পার্থক্যটা বুঝবে। তোমরা পার্থক্যটা না বুঝলে কিন্তু তোমাদের ক্ষেত্রে সেক্ষেত্রে অসুবিধা হবে। ঠিক আছে, নেক্সট। এক সেকেন্ড, ফোনটা সাইলেন্ট করে দিলাম, আদারওয়াইজ প্রবলেম। চলো, তো এবার ডিহাইড্রোজেনেশন মানে হচ্ছে যে মানে হাইড্রোজেন বেরিয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো CrCH2NH2, ঠিক আছে, এটা রয়েছে। তাহলে কি কি বেরিয়ে যাচ্ছে? এখান থেকে এই দুটো হাইড্রোজেন আর এখান থেকে এই দুটো হাইড্রোজেন, এরা বেরিয়ে যাচ্ছে। এরা কি করছে? এরা বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে গেলে কি পড়ে থাকে? দেখো অলরেডি একটা বন্ড দিয়ে ওরা যুক্ত রয়েছে। এবার দুটো দুটো হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, এর একটা মিলে দুটো, এর একটা মিলে দুটো। তাহলে দুটো দুটো হাইড্রোজেন বেরিয়ে, দুটো করে হাইড্রোজেন বেরিয়ে গেলে কটা বন্ড অ্যাড হবে? দুটো বন্ড অ্যাড হবে, কারণ আমি বারবার বলেছি এলিমেন্ট বেরিয়ে আসা মানে বন্ড অ্যাড হওয়া, তাই তো? এলিমেন্ট বেরিয়ে আসা মানে বন্ড অ্যাড হওয়া। আবার এলিমেন্ট অ্যাড হওয়া মানে হচ্ছে বন্ড ভেঙে যাওয়া, বন্ড বেরিয়ে আসা। আমি যদি এখানে দুটো হাইড্রোজেনকে অ্যাড করি, দুটো দুটো চারটে হাইড্রোজেনকে যদি অ্যাড করি, এর দুটো যদি চারটে হাইড্রোজেন অ্যাড করি, তার মানে দুটো বন্ড ভেঙে যাবে। আর আমি যদি দুটো এলিমেন্টকে বাইরে বার করে দিই, দুটো দুটো চারটে এলিমেন্টকে, তাহলে দুটো বন্ড অ্যাড হবে। দুটো হাইড্রোজেনের জন্য একটা বন্ড, দুটো হাইড্রোজেনের জন্য একটা বন্ড। তো এখান থেকে আমি দেখো একটা হাইড্রোজেনকে বার করে দিলাম, তার ফলে একটা বন্ড অ্যাড হলো। আরেকটা হাইড্রোজেনকে বার করে নিয়ে এলাম, তার মানে আরেকটা বন্ড, মানে ট্রিপল বন্ড হয়ে যাবে। সেক্ষেত্রে দেখো এখানে কপার 300°C দিলে, দেখো কোনো কিছুকে ভাঙতে গেলে, বার করতে গেলে, তোমার ডিহাইড্রেশন করতে গেলে, এগুলো করতে গেলে হিট দিতে হয়। ঠিক আছে, হিট দিলে জিনিসটা ভেঙে যায় বা বেরিয়ে আসে বা এগুলো হয়, ক্র্যাকিং হয়ে থাকে। তো এখানে যেহেতু হাইড্রোজেনকে আমি বের করে আনছি, তো স্বাভাবিকভাবে এখানে কিন্তু আমাকে 300°C দিতে হবে। এক সেকেন্ড, চলো
আচ্ছা, আমি মাইক করতে ভুলে গেছি, আশা করি তোমরা শুনতে পাচ্ছিলে এতক্ষণ ধরে। চলো এবার, তো দিস ইজ দ্য, আচ্ছা প্রাইমারি অ্যামিনটা কি, অ্যামিন তোমাদের আলাদা করে আমি পড়াবো, হ্যাঁ এটা মাইন্ড। অ্যামিন তোমাদেরকে আমি আলাদা করে পড়াবো, কারণ অ্যামিনের মধ্যে প্রচুর কিছু আছে, অ্যালিফ্যাটিক অ্যামিন রয়েছে, অ্যারোম্যাটিক অ্যামিন রয়েছে, অনেক কিছু রয়েছে অ্যামিনের মধ্যে। আর অ্যামিন ভেরি ইম্পর্টেন্ট, অ্যামিনটাকে তোমাদের আলাদা করে একটা মানে ক্লাসে আমি করাবো। এবার আরেকটা জিনিস, 15 তারিখের মধ্যে তোমাদের সমস্ত 12-এর সিলেবাস কমপ্লিট করে দেবো। কত দিনের মধ্যে বললাম, জাস্ট তোমাদের 15 দিনের, আর 15 তারিখের মধ্যে। আছে কত তারিখ, আজকে 8 তারিখ, আর 8 তারিখ 15 তারিখের মধ্যে তোমাদের সবটা কমপ্লিট করে দেবো, ঠিক আছে? চলো, তো যাই হোক, প্রাইমারি অ্যামিনের ডিহাইড্রোজিনেশন বলছে, তো প্রাইমারি অ্যামিনটা কি? প্রাইমারি অ্যামিন হচ্ছে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বন্ড। যদি নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বন্ড দুটো থাকে, মানে নাইট্রোজেন একটা হাইড্রোজেনের সাথে বন্ড করবে এবং আরেকটা হাইড্রোজেনের সাথে বন্ড করবে, দুটো হাইড্রোজেনের সাথে যদি বন্ড করে, মানে দুখানা বন্ড যদি তৈরি করে নাইট্রোজেন এবং হাইড্রোজেন, তাহলে তাকে আমরা 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যামিন বলে থাকি। যদি নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে একটা বন্ড করে থাকে, তাহলে আমরা তাকে বলবো সেকেন্ডারি অ্যামিন। আর যদি নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে কোনো রকমেরই কোনো বন্ড না থাকে, তাহলে তাকে আমরা বলবো টারশিয়ারি অ্যামিন। এবং এই টারশিয়ারি অ্যামিনের বা 3 ডিগ্রি অ্যামিনের, যেখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের কোনো বন্ড থাকে না, শুধুমাত্র নাইট্রোজেন থাকে, কোনো হাইড্রোজেনের সাথে বন্ড থাকে না, এক্ষেত্রে কিন্তু অনেক ইকুয়েশন রয়েছে যেগুলো কাজ করে না। অনেক অনেক বিক্রিয়া আছে যারা করতেই পারে না, তৈরি হয় না, কারণ হাইড্রোজেনের বন্ড নেই, আর হাইড্রোজেনের বন্ড না থাকলে অনেক রিয়াকশন আছে যারা কাজ করবে। যাই হোক, তো এক্ষেত্রে দেখতেই পাচ্ছি নাইট্রোজেন এবং হাইড্রোজেনের দুখানা বন্ড রয়েছে, নাইট্রোজেনের সাথে দুখানা হাইড্রোজেন বন্ড করছে, তার মানে দুখানা বন্ড তৈরি হচ্ছে, দুখানা বন্ড মানেই হচ্ছে সেটা প্রাইমারি অ্যামিন। এবার যদি আমি কপার এবং 300 ডিগ্রি সেলসিয়াস দিই, সাথে সাথে দুটো দুটো করে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, একটা বন্ড আগে থেকেই ছিল, দুটো করে হাইড্রোজেন বেরিয়ে আসছে, মানে আরো দুখানা বন্ড অ্যাড হবে, হয়ে টোটাল 3টে বন্ড হলো, তাহলে আর সি ট্রিপল বন্ড এন, সায়ানাইড তৈরি হলো, অ্যালকিল সায়ানাইড তৈরি হয়ে। ঠিক আছে, এই অবধি হচ্ছে তোমার প্রিপারেশন। কি করে কি কি প্রিপারেশন করলাম, বিভিন্ন জায়গা থেকে আমরা প্রিপারেশন করলাম, অ্যালকিল হ্যালাইড থেকে করলাম, কার্বক্সিলিক অ্যাসিডের অ্যামোনিয়াম লবণ থেকে করলাম, কার্বক্সিলিক অ্যাসিড থেকে করলাম, তারপরে অক্সিমের সাথে করলাম, তারপরে প্রাইমারি অ্যামিনের থেকে করলাম, গ্রিগনার্ড রিএজেন্টের সাথে করলাম, সবার সাথে মোটামুটি আমার প্রিপারেশন হয়ে গেছে। এবারে আসবো রাসায়নিক ধর্ম, বা যেটাকে আমরা বলবো কেমিক্যাল প্রপার্টিস বা কেমিক্যাল রিয়াকশনসও বলতে পারো। চলো, প্রথমেই করবো আর্দ্র বিশ্লেষণ, বা যেটাকে আমরা বলে থাকি হাইড্রোলিসিস। আর হাইড্রোলিসিস মানে আর্দ্র বিশ্লেষণ। দেখো, আর্দ্র বিশ্লেষণ করতে গেলে আমার, হাইড্রোলিসিস করতে গেলে, হাইড্রো কথাটা যখনই আসছে বা হাইড্রা কথাটা আসছে, এই যে হাইড্রা বা অ্যাকিউয়াস, এই কথাগুলো কিন্তু ওয়াটার রিলেটেড। তো যখনই হাইড্রা কথাটা আসছে, তখনই আমাকে বুঝতে হবে জল দিয়ে রিয়াকশন করতে হবে। তো আর সিএন মানে অ্যালকিল সায়ানাইড, এবার কিন্তু আমি অ্যালকিল সায়ানাইড প্রস্তুত করছি না, আমি অ্যালকিল সায়ানাইডকে দিয়ে এবার রিয়াকশন করে অন্য কোনো কম্পাউন্ড তৈরি করছি। তো আমি সায়ানাইডটাকে দিলাম, সায়ানাইডটাকে দেওয়ার পরে আমি জল দিলাম এবং তার সাথে HCl যুক্ত করে রিফ্লাক্স করলাম। কি তৈরি হবে, যে জল যুক্ত করেছি, দুখানা জল যুক্ত করেছি, সাথে সাথে কি হবে, দুখানা অক্সিজেন এই কার্বনের সাথে যুক্ত হবে COOH, মানে এটা একটা অ্যাসিড তৈরি হবে, এবং NH4Cl আলাদা হয়ে বেরিয়ে যাবে, অ্যামোনিয়াম ক্লোরাইড আলাদা হয়ে বেরিয়ে যাবে, একটা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করবে। তার মানে কি, সায়ানাইডের যদি তুমি হাইড্রোলাইসিস করো, তাহলে তোমার কি হবে, অ্যাসিড তৈরি হবে, একটা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে, এবং তার সাথে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হবে। ঠিক আছে, এগুলো সব তোমাদের কিন্তু বইতে পাই টু পাই দেওয়া রয়েছে, এমন নয় আমি নিজের মন মতো নিজের মন গড়া কিছু নিয়ে এসেছি, কারণ নিজের মন মতো বা নিজের মন গড়া জিনিস মানে করাটা একটা মানে বাজে জিনিস। আমি আমি যদি এখন বলি আমি একটা অন্য বই থেকে, আমি অন্য জায়গা থেকে, আমি অন্য কিছু থেকে নিয়ে এসে তোমাদের পড়াচ্ছি, ভুল কথা। তোমাদের টেক্সট বুক হচ্ছে তোমাদের আলটিমেট সলিউশন, আলটিমেট মানে হাতিয়ার বলতে পারো, ইকুইপমেন্ট। ঠিক আছে, এটা ছাড়া তোমার কোনো গতি নেই, তুমি যতই বিদেশি বই পড়ে ফেলো না কেন, আমার কাছে আছে এরকম মোটা মোটা কেমিস্ট্রির বই আছে,
আমি কিন্তু চাইলেই তোমাদেরকে সেখান থেকে আমি পড়াতে পারি। কেল যুগের বই আছে, আরো আরো অনেক বই আছে, কিন্তু আমি তোমাদের যেটা তোমাদের টেক্সট বুক, পরীক্ষার আগে টেক্সট বুকের বাইরে আর কিছু পড়বে না, ঠিক আছে? সারা বছর তুমি পুরো পৃথিবী শুদ্ধ সব বই ঘেটে ফেলো, কিন্তু বই পরীক্ষার সময় নিজের টেক্সট বুকটাকেই ফলো করবে, কারণ ওটাই তোমাকে কিন্তু আলটিমেট জায়গায় নিয়ে যাবে। তাই তোমাদের এখান থেকে আমি যেটা তোমাদেরকে পড়াচ্ছি সেটা তোমাদেরকে কোনোভাবেই বলবো না যে তুমি এটাকে ইসে করে ফেলো, মানে এটাকেই, মানে আমার এটাকেই পড়ো বা কিছু, এই মানে এটা লেখো টোকো, এগুলো কিছুই বলবো না। তোমরা একটা কাজ করতে পারো, এই জিনিসটাকে তোমরা নিজের বইটা খোলো, বইটা খুলে আমি পড়াচ্ছি সেটার সাথে মিলাতে থাকো, আর নিজে পড়তে থাকো, রিভিশন করতে থাকো। লেখা টেখার কিচ্ছু দরকার নেই, এখন আর লিখে কাজ নেই। চলো, সায়ানাইডের সঙ্গে আমি যদি এবার হাইড্রোলিসিসের সেকেন্ড পার্ট, আমি কি দিয়েছিলাম, আমি ওখানে জলের সাথে কি দিয়েছিলাম, আমি অ্যাসিড যুক্ত করেছিলাম, তাই তো? আমি সায়ানাইডের সাথে জল, তার সাথে অ্যাসিড যুক্ত করেছিলাম। এবার আমি সায়ানাইডের সাথে জল যুক্ত করব, তার সাথে আমি ক্ষার বেস যুক্ত করব, ঠিক আছে? বেস যুক্ত করব। যদি বেস যুক্ত করি কি হবে, দেখতেই পাচ্ছ এখানে সোডিয়াম আছে, অটোমেটিক্যালি সোডিয়ামটা যুক্ত হয়ে যাবে RCOO। এখানে যেমন অ্যাসিড যুক্ত করার ফলে RCOH যুক্ত হয়েছিল, কারণ এখানে H রয়েছে তাই এই Hটা যুক্ত হয়েছিল। এখানে কিন্তু RCOO আছে তাই এনে যুক্ত হবে, সোডিয়াম যুক্ত হবে, আর তার সাথে অ্যামোনিয়া বেরিয়ে যাবে, তার সাথে অ্যামোনিয়া বেরিয়ে যাবে। যেমন অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে, অ্যাসিডের সাথে আর্দ্র বিশ্লেষণ করলে যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড বেরোচ্ছিল, এক্ষেত্রে কিন্তু ক্ষারের সাথে বিক্রিয়া করলে অ্যামোনিয়া বেরিয়ে যাবে। আচ্ছা, এই RCOO আবার HCl এর সাথে রিয়াকশন করলে কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড পাবে। অর্থাৎ দুদিক থেকেই তুমি কার্বক্সিলিক অ্যাসিড পাবে, কিন্তু অ্যাসিডের ক্ষেত্রে ডাইরেক্টলি কার্বক্সিলিক অ্যাসিড পাচ্ছ, কিন্তু যখন তুমি বেসের সাথে রিয়াকশন করছো বা ক্ষারের সাথে রিয়াকশন করছো তখন কিন্তু তুমি দুটো স্টেপে পাবে। প্রথমে রিফ্লাক্স করতে হবে, রিফ্লাক্স করার পরে তুমি কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট পাবে, আর সেই সোডিয়াম সল্টকে তুমি যদি আবার অ্যাসিড দিয়ে রিয়াকশন করো তখন তুমি গিয়ে অ্যাসিড পাবে। এটা দুটো স্টেপে ঘটনাটা ঘটে। এরপরে হচ্ছে অ্যাসিড অ্যামাইড। আচ্ছা, অ্যামাইড আর অ্যামিনের মধ্যে ডিফারেন্স কি? অ্যামাইড জিনিসটাতে কিন্তু অক্সিজেন আছে, দেখতেই পাচ্ছ। আমি যদি অ্যামিন বলি তাহলে আমি বলবো RCH2NH2, আর আমি যদি অ্যামাইড বলি আমি বলবো RCONH2। দুটোর মধ্যে কি ডিফারেন্স ভালো করে দাও। এখানে দুখানা হাইড্রোজেন রয়েছে আর এখানে অক্সিজেন রয়েছে। দুখানা হাইড্রোজেনের বদলে যদি দুখানা মানে একটা অক্সিজেন আসে সেটাকে অ্যামাইড বলা হচ্ছে, এবং এক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই অবশ্যই জারণ করা হচ্ছে, কারণ হাইড্রোজেনকে বার করে অক্সিজেনকে অ্যাড করা হচ্ছে। সো ডেফিনেটলি ইটস অ্যান অক্সিডেশন প্রসেস। তো এখানে কি করা হচ্ছে, দুটো হাইড্রোজেনকে বার করে দেওয়া হচ্ছে আর অক্সিজেনকে রাখা হচ্ছে। যাই হোক, আমার তো এখানে অ্যামিন দিয়ে কাজ নেই, আমি এটা মুছে দিচ্ছি। এখানে দেখো অ্যালকিল অ্যামাইডের সাথে, এখানে অ্যামাইডের সাথে H2O2 এবং NaOH এর সঙ্গে রিয়াকশন করলে কি উৎপন্ন হচ্ছে, RCONH2। অর্থাৎ এখানে একটা অক্সিজেন যুক্ত হচ্ছে, এখানে দুটো হাইড্রোজেন যুক্ত হচ্ছে। আচ্ছা, তোমরা আমাকে বলতে পারবে কার্বনের সঙ্গে একটা অক্সিজেন যুক্ত হচ্ছে, নাইট্রোজেনের সাথে দুটো হাইড্রোজেন যুক্ত হচ্ছে। যখন একটা জিনিস ভালো করে বোঝো, যখন আমি কোনো কিছু অ্যাড করব, মানে দুটো কার্বনে দুটো জিনিসকে একসাথে সাইমালটেনিয়াসলি অ্যাড করছি, তখন কিন্তু দুজনকে ব্যালেন্সড হতে হবে। দুটো হাইড্রোজেন দিলে এক্ষেত্রেও দুটো হাইড্রোজেন যুক্ত হতে হবে, তবেই তো দুজনে মিলে একটা বন্ড তৈরি করবে। আমি এখানে একটা হাইড্রোজেন, এই কার্বনে একটা হাইড্রোজেন অ্যাড করছি, মানে এই নাইট্রোজেনেও আমাকে একটা হাইড্রোজেনই অ্যাড করতে হবে, তবেই গিয়ে দুজনে মিলে একটা বন্ড তৈরি করবে। আমি এখানে একটা দিলাম, ওখানে দুটো করলো, একটা বন্ড হলো, আরেকটা বন্ড তো ফাঁকা থাকবে। তাহলে আমার এখানে একটা যুক্ত করলে হাইড্রোজেন, আমাকে এখানেও কিন্তু একটাই হাইড্রোজেন যুক্ত করতে হবে, তার ফলে তারা বন্ড তৈরি করবে, রাইট? আচ্ছা, কিন্তু কার্বনের ক্ষেত্রে এখানে অক্সিজেন যুক্ত করা হয়েছে, হাইড্রোজেনে এখানে দুখানা হাইড্রোজেন, তাহলে অক্সিজেন তো একটা, হাইড্রোজেন তো দুটো, তাহলে তো বন্ড একটা ফাঁকা থেকে যাচ্ছে, বা বন্ড মানে ব্যালেন্সড হচ্ছে না। তাহলে কি করে হচ্ছে,
অ্যাকচুয়ালি অক্সিজেনের হচ্ছে তোমার দ্বিযোজী, তাই তো, ডাবল ভ্যালেন্ট এলিমেন্ট, ঠিক আছে অক্সিজেন। তো অক্সিজেন নিজেরই ভ্যালেন্সি 2, আর হাইড্রোজেন তো দুটো, তো ওর যেহেতু 2 আর ও দুটো দিলে তবেই গিয়ে দুজন ব্যালেন্স করবে। অক্সিজেনের সাথে একটা যদি হাইড্রোজেন দাও কখনোই কিন্তু ব্যালেন্স করতে পারবে না, কারণ অক্সিজেন কিন্তু ডাবল বন্ড করে, অলওয়েজ কার্বনের সাথে ডাবল বন্ড করে। আর অক্সিজেন যেহেতু কার্বনের সাথে ডাবল বন্ড করে, অলরেডি ওর কাছে দুখানা বন্ড অ্যাভেলেবেল, দুখানা বন্ড ওর কাছে অ্যাভেলেবেল। তারপরে আমাকে এখানে একে এই দুখানা বন্ডকে আমাকে মানে ফুলফিল করতে গেলে বা বন্ডকে কমপ্লিট করতে গেলে আমাকে এখান থেকে দুখানা হাইড্রোজেন দিতে হবে, আদারওয়াইজ আই হ্যাভ নো আদার অপশন। তো আমাকে কি করতে হবে, দুখানা হাইড্রোজেন দিয়ে দুজনকে দুটো বন্ড তৈরি করতে হবে, তবেই হবে। তো যেহেতু এখানে অক্সিজেন দেওয়া হয়েছে তাই জন্য দুখানা হাইড্রোজেন দেওয়া হয়েছে। এবার দেখো, আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে এলিমেন্টকে বের করে নিয়ে আসা মানে হচ্ছে, এলিমেন্টকে বের করে নিয়ে আসা মানে হচ্ছে বন্ড অ্যাড করা। এবার এক্ষেত্রে কি হচ্ছে দেখো, এক্ষেত্রে এলিমেন্ট অ্যাড হচ্ছে, তার মানে বন্ড ভেঙে যাওয়া। দেখো ছিল ট্রিপল বন্ড, হয়ে গেল সিঙ্গেল বন্ড। এবার বলবে সিঙ্গেল বন্ড কেন হলো ম্যাম? কারণ অক্সিজেনের ডাবল, এখানে ডাবল ভ্যালেন্সি, দুটো হাইড্রোজেন অ্যাড হয়েছে, তো দুটো বন্ডকে ও কাজে লাগিয়েছে, তাই জন্য দুটো বন্ড ভেঙে এসেছে। ওরা দুজন ঢুকেছে তাই দুটো বন্ড ভেঙে এসেছে, ঠিক আছে। এক সেকেন্ড হোল্ড করো একটু, জাস্ট আ সেকেন্ড, একটা জিনিস একটু দেখি। ইজ এভরিথিং ক্লিয়ার অর নট একটু দেখে নিলাম, কারণ অনেক সময় কি হয় টেকনিক্যাল প্রবলেমের জন্য আমাদের নানা রকম প্রবলেম হয়ে যায়, যার জন্য একবার আমি দেখে নিলাম। নেক্সট, এটা হলো, এর ফলে কি হচ্ছে, দুখানা অক্সিজেন, একখানা অক্সিজেন যুক্ত হয়েছে, দুখানা হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামাইড তৈরি করেছে, এটা অ্যামাইড তৈরি করেছে, আর এখানে অক্সিজেন বেরিয়ে গেছে, অক্সিজেন গ্যাস বেরিয়ে গেছে, নির্গত হয়েছে। এবারে আসবো বিজারণ। বিজারণের ফার্স্ট হচ্ছে, দেখো বিজারণ তো অনেক ভাবে হয়, মানে অনেক কিছু দিয়ে হয়, ইথানল, সোডিয়াম এসব দিয়ে হয়, হাইড্রোজেন, র্যানি-নিকেল এসব দিয়ে হয়, হাইড্রোজেন, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম, র্যানি-নিকেল এসব দিয়ে হয়। তাছাড়াও LiAlH4 দিয়ে হয়, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে হয়, হ্যাঁ নানা রকম অনেক কিছু দিয়ে হয়। তো এখানে দেখো কি কি রয়েছে, এছাড়াও তোমার SnCl2 এগুলো দিয়ে হয়। যাই হোক, তো বিজারণের ক্ষেত্রে দেখো, এখানে দেখো অ্যালকিল অ্যামাইডের সঙ্গে হাইড্রোজেন, প্ল্যাটিনাম, নিকেল, র্যানি-নিকেল যুক্ত করলে কি হচ্ছে, এই কার্বনে দুখানা হাইড্রোজেন যুক্ত হচ্ছে, এইখানে দুখানা হাইড্রোজেন যুক্ত হচ্ছে, তাহলে এটা কি তৈরি হলো, অ্যামিন তৈরি হলো। কি অ্যামিন? 1 ডিগ্রি অ্যামিন। কারণ 1 ডিগ্রি অ্যামিন কি করে বুঝলাম, বিকজ এখানে নাইট্রোজেনের সাথে দুখানা হাইড্রোজেন বন্ড করছে, তার মানে এখানে কি তৈরি হলো, এখানে তোমার 1 ডিগ্রি অ্যামিন তৈরি হলো। তাহলে দেখো হাইড্রোজেন, প্ল্যাটিনাম, নিকেল যুক্ত করলে এখানে কার্বনের সাথে দুটো হাইড্রোজেন, নাইট্রোজেনের সাথে দুটো হাইড্রোজেন, তাহলে দুটো হাইড্রোজেন যুক্ত হচ্ছে মানে দুখানা বন্ড বেরিয়ে আসবে, ভেঙে যাবে, এবং দুখানা বন্ড ভেঙে গিয়ে এখানে কিন্তু এটা কিন্তু সিঙ্গেল বন্ড আছে, কিছু নেই মানে সিঙ্গেল বন্ড। আচ্ছা, তারপরে এখানেও সেম, আমি যদি সেম সোডিয়াম, ইথানল এবং অথবা LiAlH4 যে কোনো একটা দিই, তাহলেও কিন্তু সেম 1 ডিগ্রি অ্যামিনই তৈরি হবে, 1 ডিগ্রি অ্যামিনই তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা, এটা হলো। এবার নেক্সট 2 নাম্বার হচ্ছে স্টিফেন প্রসেস। স্টিফেন্স প্রসেস, স্টিফেন প্রসেসে দেখো সায়ানাইডের সঙ্গে অ্যালকিল, আমি এতক্ষণ অ্যামাইড বলছিলাম, সরি সায়ানাইড, মাথা ব্যথা খারাপ হয়ে গেছে, সিএনটাকে এতক্ষণ অ্যামাইড বলছিলাম, হ্যাঁ সায়ানাইড হবে, অ্যামাইড বলছিলাম, সরি। অ্যালকিল, এটা এগুলো হচ্ছে সায়ানাইড। মাথা ব্যথা খারাপ হয়ে গেছে, চলো। আচ্ছা, অ্যালকিল সায়ানাইডের সঙ্গে SnCl2 কনসেন্ট্রেটেড HCl, জল
এবং হিট মানে হিট দিলে, এটা কিন্তু দুটো স্টেপে ঘটনাটা ঘটে। আমি সরে আসি, দুটো স্টেপে ঘটনাটা ঘটে। কেন দুটো স্টেপে ঘটনাটা ঘটে? প্রথমে SnCl2 কনসেন্ট্রেট HCl দেওয়া হলো, সায়ানাইড ছিল, সেখান থেকে একটা স্টেপ হলো, তারপরে জল যুক্ত করলে সেখান থেকে অ্যালডিহাইড তৈরি হয়। সেখান থেকে কি তৈরি হয়? অ্যালডিহাইড তৈরি হয়, ঠিক আছে। এবং নাইট্রোজেনাস কম্পাউন্ড যেটা রয়েছে সেটা বেরিয়ে যায়, নাইট্রোজেনাস কম্পাউন্ডটা বেরিয়ে যায়। তো এখান থেকে কি হলো? অ্যালডিহাইড তৈরি হলো। এটা হচ্ছে স্টিফান প্রসেস, সায়ানাইড থেকে অ্যালডিহাইড প্রস্তুত করা হলো। এই স্টিফান প্রসেসটা তোমাদের টেস্ট পেপারে প্রায় 2খানা পেজের মধ্যে আমি স্টিফানস প্রসেস দেখেছি। 2খানা পেজের মধ্যে তোমাদের স্টিফানস প্রসেস আমি দেখেছি। তো এই প্রসেসটা কিন্তু খুব ভালো করে দেখে রাখবে, এটা আমি বারবার তোমাদেরকে বলছি, খুব খুব ভালো করে কিন্তু দেখে রাখবে কি তৈরি হচ্ছে এবং কি দেওয়া হচ্ছে। এস্টার গঠন, এস্টার তো তোমরা জানোই, এস্টারের ফরমেশন হচ্ছে RC++O R', ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের স্টিফান প্রসেস, স্টিফান প্রসেস বলছি, এস্টার। তো এই এস্টার গঠন আমি কি করে করছি? CH3C≡N, সেখান থেকে যদি অ্যালকোহল দেওয়া হয়, মানে ইথানল দেওয়া হয় এবং জল দেওয়া হয়, কনসেন্ট্রেটেড HCl এবং H+ দিলে CH3C++O C2H5 এবং তার সাথে মানে ইথাইল অ্যাসিটেট এবং NH4Cl তৈরি হয়। এক সেকেন্ড একটু দাঁড়াও, জাস্ট আ সেকেন্ড। ওকে, চলো, সরি সরি ফর ইন্টারাপশন। চলো, এবারে সায়ানাইডের সঙ্গে ইথানল এবং জল দিলে, কনসেন্ট্রেটেড HCl এবং HCl দিলে অ্যাসিটেট উৎপন্ন হয়, ঠিক আছে, মানে ইথাইল অ্যাসিটেট মানে এস্টার তৈরি হয়। এস্টারের ফরমেশন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, RC++O R', এটা হচ্ছে এস্টার ফরমেশন। আর এটা হচ্ছে অ্যালকিল গ্রুপ, এটাও অ্যালকিল গ্রুপ, ঠিক আছে। আচ্ছা, অ্যালকিল গ্রুপ দুটো সেমও হতে পারে, দুটো আলাদাও হতে পারে, এরকম কোনো বিষয় নেই। এবং এটা হচ্ছে তোমাদের এস্টারের ফরমেশন, এবং এর সাথে কি বেরিয়ে যাচ্ছে? অ্যামোনিয়াম ক্লোরাইড হয়ে গেল। এবার হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্টের সাথে বিক্রিয়া। দেখো, গ্রিগনার্ড রিয়েজেন্ট এমন একটা রিয়েজেন্ট যে প্রস্তুতির সময়ও কাজে লাগে, আবার রিয়াকশনের সময়ও কাজে লাগে। এরকম কোনো ব্যাপার নেই যে গ্রিগনার্ড বিক্রিয়া শুধু প্রস্তুতির ক্ষেত্রে কাজে লাগে বা বিক্রিয়ার ক্ষেত্রে কাজে লাগে, ও সর্ব জায়গাতে ছড়িয়ে রয়েছে, মানে ইউনিভার্সাল একটা রিয়েজেন্ট, যেখানে এটা প্রস্তুতির ক্ষেত্রেও কাজে লাগে এবং তুমি একে সমস্ত চ্যাপ্টারে দেখতে পারবে। একদম ক্লাস 11-এর চ্যাপ্টার থেকে ক্লাস 12-এর চ্যাপ্টার অব্দি গ্রিগনার্ড তুমি সবসময় সব জায়গায় দেখতে পারবে। তো এখানেও কিন্তু আমি গ্রিগনার্ড বিকারককে কাজে লাগাবো। গ্রিগনার্ড বিকারক মানে হচ্ছে RMgX, একদম মানে মুখস্থ করে ফেলবে কি RMgX। আর হচ্ছে সেই অ্যালকিল গ্রুপ, Mg হচ্ছে ম্যাগনেসিয়াম, X হচ্ছে হ্যালোজেন। এবার দেখো, সায়ানাইডের সঙ্গে এই RMgX বা CH3MgBr বা Cl হোয়াটএভার তুমি যেটাই দাও না কেন দিয়ে শুষ্ক ইথারের সাহায্যে, ড্রাই ইথারের সাহায্যে তুমি যদি রিয়াকশন করো, তাহলে কি উৎপন্ন হবে? CH3CCH3, কারণ এখানে অলরেডি একটা CH3 রয়েছে, এখানে অলরেডি একটা CH3 রয়েছে, তাহলে কার্বনের সাথে এই একটা CH3 এই একটা CH3 যুক্ত হলো, নাইট্রোজেনের সাথে MgBr যুক্ত হবে। এবার যেহেতু নাইট্রোজেনের সাথে MgBr একটা কম্পাউন্ড যুক্ত হচ্ছে, এই জন্য একটা বন্ড ভেঙে যাবে, কারণ কিছু অ্যাড হওয়া মানে কিছু ভেঙে যাওয়া। দেখো, কার্বনের সাথেও কিন্তু একটা মিথাইল গ্রুপ যুক্ত হচ্ছে, আবার নাইট্রোজেনের সাথেও MgBr যুক্ত হচ্ছে।
তাহলে কার্বনের সাথেও যুক্ত হচ্ছে, নাইট্রোজেনের সাথেও যুক্ত হচ্ছে, তার মানে ট্রিপল বন্ড থেকে ওটা ডাবল বন্ড হয়ে যাবে, মানে একটা বন্ড কমে যাবে। ঠিক আছে, তারপরে তুমি যদি জল দাও, জল দেওয়া মানে এখান থেকে কি বেরিয়ে যাচ্ছে দেখো, CH3 ডাবল বন্ড O। ঠিক আছে, আর এখান থেকে NMgBr এটা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা বেরিয়ে যাচ্ছে। যাই হোক, এটা হচ্ছে গ্রিগনার রিএজেন্টের সাথে রিয়াকশন। এটা হচ্ছে তোমার CH3 ডাবল বন্ড ও CH3, অর্থাৎ এটা অ্যাসিটোন তৈরি করছে। কি তৈরি করছে? এটা অ্যাসিটোন তৈরি করছে। ঠিক তো, এটা অ্যাসিটোন তৈরি করছে। এর আগে আমরা দেখলাম যখন স্টিফানস প্রসেস করলাম, সেখানে সায়ানাইড থেকে আমরা কি পেয়েছিলাম? স্টিফানস প্রসেস সায়ানাইড থেকে আমরা অ্যালডিহাইড পেয়েছিলাম। এখানে গ্রিগনার রিএজেন্টে সায়ানাইডের থেকে সায়ানাইডের সঙ্গে রিঅ্যাকশনে আমরা অ্যাসিটোন বা কিটোন পেলাম। কিটোনের এটা একটা ফর্ম, অ্যাসিটোন। ওকে, নেক্সট হচ্ছে এবার হচ্ছে অ্যালকিল আইসোসায়ানাইড। দেখো অনেকে ভুল করে কি RCN আর RNC, এই দুটো জিনিসে অনেকে ভুল করে। RCN হচ্ছে সায়ানাইড, সি দিয়ে শুরু, সায়ানাইড সি দিয়ে শুরু। আর RCN that is cyanide, আর RNC which is isocyanide, isocyanide। তার মানে কি, যখনই CN দেখো সি দিয়ে এটা শুরু হচ্ছে, এটাও সায়ানাইডও সি দিয়ে শুরু হচ্ছে, আর এটা ঘুরে যাচ্ছে এর জন্য হচ্ছে আইসোসায়ানাইড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাকে জাস্ট আমি একটু বলার জন্য মানে বোঝানোর জন্য বললাম, আদারওয়াইজ এটা অত ইসে করার দরকার নেই। এবারে আসি আইসোসায়ানাইডের প্রিপারেশনের প্রথমে হচ্ছে অ্যালকিল হ্যালাইড থেকে, সবার ক্ষেত্রে সেম জিনিসটা হয়। কি হবে? CH3CH2I অর্থাৎ ইথাইল আয়োডাইড, একে যদি সিলভার সায়ানাইড দিয়ে রিঅ্যাকশন করা হয়, যেই সিলভার সায়ানাইড দিয়ে রিঅ্যাকশন করবে, সিলভার আর আয়োডিন দুজনে বেরিয়ে যাবে AgI হয়ে, পড়ে থাকবে CH3CH2NC, নট CN, NC, ইথাইল আইসোসায়ানাইড। তুমি যখন প্রথমে করেছিলে সায়ানাইডের ক্ষেত্রে, এখানে কি করেছিলেন? C2H5I KCN দিয়ে করেছিলেন। KCN দিয়ে করার ফলে, পটাশিয়াম সায়ানাইড দিয়ে করার ফলে তোমার এটা সায়ানাইডই তৈরি হয়েছিল। কিন্তু যখন তুমি AgCN দিয়ে করবে, সেই ইথানল সলিউশন, ওটাও ইথানল ছিল, এটাও ইথানল সলিউশন, তখন এটা উল্টে যাবে। এটা একটু মাথায় রাখবে। KCN দিলে সেম থাকবে, সায়ানাইডই থাকবে। মানে যদি তুমি ইথাইল আয়োডাইডকে KCN দিয়ে রিঅ্যাকশন করো, তাহলে সেটা সেম সায়ানাইডই তৈরি হবে। কিন্তু তুমি AgCN সিলভার সায়ানাইড দিয়ে রিঅ্যাকশন করলে সেটা উল্টে যাবে, আইসোসায়ানাইড তৈরি হবে। ঠিক আছে, প্রাইমারি অ্যামিন থেকে, এটা যে প্রাইমারি অ্যামিনের সঙ্গে তোমার ক্লোরোফর্ম যুক্ত করলে এবং KOH দিলে, হিট দিলে কি হচ্ছে? RNC তৈরি হচ্ছে, তার সাথে KCl, তার সাথে জল। RNC তৈরি হচ্ছে, KCl তৈরি হচ্ছে, তার সাথে জল তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রাইমারি অ্যামিনের সাথে কি যুক্ত করা হয়েছে? এখানে প্রাইমারি অ্যামিনের সাথে কিন্তু ক্লোরোফর্ম যুক্ত করা হয়েছে। এটা কিন্তু মাথায় রাখবে, ক্লোরোফর্ম এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড বা কাস্টিক পটাশ। N-অ্যালকিল ফর্মামাইড থেকে, এটা হচ্ছে N-অ্যালকিল ফর্মামাইড, দিস ইজ N-অ্যালকিল ফর্মামাইড। CO কথাটা থাকলেই না অ্যামাইডের সঙ্গে যুক্ত হয়, যেমন RCONH2, দিস ইজ অ্যামাইড, নট অ্যামিন, অ্যামাইড। ঠিক সেখানে এখানেও HCONHR which is N-অ্যালকিল ফর্মামাইড। H দিয়ে কোনো কিছু শুরু হলেই সেটা ফর্ম কথাটা আসে, যেমন HCHO ফর্মালডিহাইড, HCOOH ফর্মিক অ্যাসিড। ওই ফর্ম কথাটা আসে যখনই H সামনে থাকে, কোনো অ্যালকিল গ্রুপ যখন সামনে না থাকে, শুধু H সামনে থাকে, তখন সেটা ফর্ম কথাটা আসে। যেমন এখানে HCONHR, দিস ইজ ফর্মামাইড। ঠিক আছে, চলো একে POCl3, পিরিডিন, এগুলো দিলে, পিরিডিন, POCl3 এগুলো কিন্তু জারক পদার্থ দিলে কি হচ্ছে? এখানে RNC তৈরি হচ্ছে, মানে আইসোসায়ানাইড তৈরি হচ্ছে এবং জল বেরিয়ে যাচ্ছে। এবারে আসি রাসায়নিক ধর্ম। দেখো ছোট ছোট,
তো এইগুলোকে আমি এক জায়গায় নিয়ে এসেছি, কিন্তু অ্যামিনস আর ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড আ ভেরি বিগ পোর্শন অফ দিস নাইট্রোজেনাস কম্পাউন্ড চ্যাপ্টার। তো অ্যামিনকে আমি আলাদা করে তোমাদের একটা ক্লাস নেব একদম শেষে, একদম লাস্টের দিনে অ্যামিনস চ্যাপ্টার নেব, যেখানে প্রাইমারি আছে, সেকেন্ডারি আছে, টার্সিয়ারি আছে, অ্যালিফ্যাটিক অ্যামিন রয়েছে, অ্যারোমেটিক অ্যামিনস রয়েছে, এবং সেখানে এত ইম্পর্টেন্ট কিছু রিয়াকশনস রয়েছে যেগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট মানে হবে তোমাদের জন্য। সো দ্যাটস ওয়াই আমি কিন্তু এই মানে তোমাদের এই বিষয়টা আমি কিন্তু পরে নিয়ে নেব, ঠিক আছে? ওটা অ্যামিনসটা তোমাদের আলাদা করে আমি নেব, চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? চলো এবার আসি রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্মের মধ্যে কি বলছে? আর্দ্র বিশ্লেষণ। প্রথমে হচ্ছে আর্দ্র বিশ্লেষণ। প্রথমে যেমন আগেরটা তো আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস সবার প্রথমে করেছিলাম, এক্ষেত্রে আমরা আর্দ্র বিশ্লেষণ সবার আগে করবো। আইসোসায়ানাইডকে তুমি যদি জল দিয়ে রিয়াকশন করো উইথ ডাইলিউট HCl, মনে করে দেখো আমি ওখানে করেছিলাম যে সায়ানাইডকে জল এবং HCl দিয়ে রিয়াকশন করার ফলে আমাদের কি তৈরি হয়েছিল? অ্যাসিড তৈরি হয়েছিল, এবং তার সাথে অ্যামোনিয়াম ক্লোরাইড বেরিয়ে গেছিল। দেখো আমার এখনো মনে আছে। কিন্তু ঠিক এইভাবে যদি বাড়িতে তোমরা পড়ো, তোমাদের দেখবে পুরোটাই তোমাদের এরকম মনে থাকবে আমি যেভাবে পড়াচ্ছি। এখানেও সেম হবে। ওখানে যেমন তোমার সায়ানাইডের সঙ্গে জল এবং HCl দেওয়ার ফলে তোমাদের তৈরি হয়েছিল অ্যাসিড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড। এখানে কিন্তু আইসোসায়ানাইডের সাথে জল এবং ডাইলিউট HCl দিলে কি তৈরি হচ্ছে? অ্যামিন তৈরি হচ্ছে, 1 ডিগ্রি অ্যামিন তৈরি হচ্ছে, এবং তার সাথে ফর্মিক অ্যাসিড তৈরি হচ্ছে। ওখানে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়েছিল, দিস ইজ অলসো কার্বক্সিলিক অ্যাসিড, দিস ইজ অলসো মোনোকার্বক্সিলিক অ্যাসিড, বাট দিস ইজ ফর্মিক অ্যাসিড তৈরি হয়েছিল, ঠিক আছে? আর ওখানে তোমার এখানে যেমন তোমার কি হয়েছে, আর এখানে তৈরি হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন তৈরি হয়েছে, ঠিক আছে? ওখানে কিন্তু অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয়েছিল, এখানে 1 ডিগ্রি অ্যামিন তৈরি হয়েছে। ওখানেও কার্বক্সিলিক অ্যাসিড তৈরি ছিল, এখানে ফর্মিক অ্যাসিড তৈরি হয়েছে, ঠিক আছে? একই, এটাও কার্বক্সিলিক অ্যাসিড, এটা মোনোকার্বক্সিলিক অ্যাসিড। যাই হোক, ওটাও মোনোকার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়েছিল। বিজারণের ক্ষেত্রে দেখো আইসোসায়ানাইডকে রিডাকশন, এবার রিডাকশন তুমি কি কিভাবে করতে পারো? হাইড্রোজেন, প্ল্যাটিনাম, প্যালাডিয়াম, রাইনোনিকেল, LiLH4, ইথানল, সোডিয়াম, যা ইচ্ছা দিয়ে তুমি করতে পারো। যে তুমি করলে অমনি কি হলো? এখানে হাইড্রোজেন যুক্ত হয়ে গেল। কার সাথে? নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হলো, আর এখানে কার্বনের সাথে 3টা হাইড্রোজেন যুক্ত হলো। হওয়ার ফলে ইথাইল মিথাইল অ্যামিন তৈরি হলো। কি তৈরি হলো? ইথাইল মিথাইল অ্যামিন তৈরি হলো। এবং এটা মাথায় রাখবে, এটা কিন্তু 2 ডিগ্রি অ্যামিন, কেন 2 ডিগ্রি অ্যামিন বললাম? বিকজ নাইট্রোজেনের সাথে একটাই হাইড্রোজেনের বন্ড রয়েছে, দ্যাটস ওয়াই এটা কিন্তু 2 ডিগ্রি অ্যামিন। এবার হচ্ছে আইসোমেরিজম। আচ্ছা, আইসোমেরিজম হোয়াট ইজ আইসোমেরিজম বা সমাবয়বতা? আইসোমেরিজম জিনিসটা কি? আইসো কথার মানেই হচ্ছে তোমার অলমোস্ট সেম। আইসোমার বা আইসোমেরিজম জিনিসটা হচ্ছে যে আণবিক সংকেত সেম বা মলিকিউলার ফর্মুলা সেম, বাট their structures are different, their physical properties are different, their chemical properties are different, এবং টোটালি দুটো ডিফারেন্ট টাইপ অফ, ঠিক আছে? they make totally different types of compound, but their molecular formulas are same. But they form a different type of structural compound, different type of physical properties compound, different type of chemical properties compound, ঠিক আছে? তো আলাদা আলাদা মানে ফিজিক্যাল প্রপার্টিজ এর আলাদা কম্পাউন্ড, কেমিক্যাল প্রপার্টিজ আলাদা হবে, তাদের স্ট্রাকচার ডিফারেন্স হবে, এইরকম ধরনের জিনিস তৈরি করে, কিন্তু তাদের ফর্মুলাটা সেম থাকে, মলিকিউলার ফর্মুলা। তো এখানে দেখো আইসোসায়ানাইড হচ্ছে ভেরি ভেরি লেস স্টেবল, খুবই কম স্থায়ী একটা কম্পাউন্ড। তাকে হিট দিলে সায়ানাইড তৈরি করছে, আইসোসায়ানাইড থেকে সায়ানাইড, আমি সরে যাচ্ছি, আইসোসায়ানাইড থেকে সায়ানাইড তৈরি করছে, which is more stable than isocyanide. Alkyl cyanide is more stable than isocyanide. তো এখানে কি করছে? হিট দিলে একটা স্টেবল কম্পাউন্ডে পরিণত হচ্ছে সায়ানাইডে। এবার তুমি দেখো দুজনের মলিকিউলার ফর্মুলা অ্যাবসলিউটলি ওকে। এটা তো অ্যালকিল গ্রুপ যা রয়েছে, এটা তো অ্যালকিল গ্রুপ সেই রয়েছে, সেম রয়েছে।
এটাতে একটা নাইট্রোজেন আছে, ওটাতেও একটা নাইট্রোজেন আছে, এটাতে একটা কার্বন আছে, ওটাতেও একটা কার্বন আছে, দুটো টোটালি মানে ডিফারেন্ট টাইপ অফ কম্পাউন্ড। এই আইসোসায়ানাইড, এ সায়ানাইড, এর ফিজিক্যাল প্রপার্টিজ আলাদা, এর ফিজিক্যাল প্রপার্টিজ আলাদা, এর কেমিক্যাল প্রপার্টিজ আলাদা, এর কেমিক্যাল প্রপার্টিজ আলাদা, বাট দুজন কিন্তু ডিফারেন্ট টাইপ অফ কম্পাউন্ড এবং কিন্তু এদের মলিকিউলার ফর্মুলা সেম। চলো এবার হচ্ছে বিজারণ ক্রিয়া। আইসোসায়ানাইড কে যদি HgO, ঠিক আছে, HgO দিয়ে রিঅ্যাকশন করা হয় আইসোসায়ানাইড কে, তাহলে মিথাইল আইসোসায়ানেট তৈরি করে CH3NCO এবং Hg টা আলাদা হয়ে যায়। কিছুই না, নাইট্রোজেন আর কার্বনের সাথে একটা অক্সিজেন যুক্ত হয়ে যায়, আইসোসায়ানেট, ঠিক আছে, যুক্ত হয় এবং তার সাথে তোমার Hg টা আলাদা হয়ে যায়, মার্কারিটা আলাদা হয়ে যায়। আচ্ছা এবার হচ্ছে নাইট্রো অ্যালকেন। আচ্ছা, নাইট্রো অ্যালকেন মানে নাইট্রো গ্রুপ যুক্ত হওয়া, তাই তো। আর নাইট্রো গ্রুপ মানে স্পেসিফিক্যালি নাইট্রো গ্রুপ তোমার নাইট্রিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড, এগুলোর মাধ্যমে নাইট্রিক তোমার নাইট্রো কম্পাউন্ডটা যুক্ত হয়। যাই হোক, তো এবার আবারও সেই প্রথমে অ্যালকিল হ্যালাইড থেকে, দিস ইজ দ্য ভেরি কমন কম্পাউন্ড যেটা থেকে ম্যাক্সিমাম কম্পাউন্ডের তৈরি মানে কি বলবো জন্ম হয়। যাই হোক, অ্যালকিল হ্যালাইড হচ্ছে এখানে অ্যালকিল গ্রুপ এবং হ্যালোজেন গ্রুপ। তো অ্যালকিল হ্যালাইডের সঙ্গে যদি AgNO2, এটা AgNO2 কে একটুখানি ভেঙে লেখা হয়েছে, AgONO লেখা রয়েছে, AgNO2 দেওয়া হয়, তাহলে কি হবে, এখানে দেখো CH2 আর CH2, একটা অক্সিজেন, নাইট্রোজেন, অক্সিজেন যুক্ত হলো, ঠিক আছে, এবং এটা হচ্ছে অ্যালকিল নাইট্রাইড তৈরি হলো, এবং আরেকটা তৈরি হবে RCH2NO2, অর্থাৎ 1 ডিগ্রি নাইট্রো অ্যালকেন। একটা অ্যালকিল নাইট্রাইড, আরেকটা হচ্ছে 1 ডিগ্রি নাইট্রো অ্যালকেন, দুটো কিন্তু ডিফারেন্ট। একটা অ্যালকিল নাইট্রাইড আর একটা হচ্ছে নাইট্রো অ্যালকেন তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা, আর বিআর এর সঙ্গে অ্যালকিল ব্রোমাইডের সঙ্গে NaNO2 যুক্ত করলে কি হবে, এই সোডিয়াম আর ব্রোমিনটা ভেঙে যাবে আর আর NO2 একসাথে হয়ে RNO তৈরি করবে। এখানে ডাইমিথাইল ফর্মামাইড হচ্ছে তোমার এখানে রিয়েজেন্ট হিসেবে কাজ করবে এবং ইউরিয়া এখানে রিয়েজেন্ট হিসেবে কাজ করবে। আদারওয়াইজ বাকি সবাই যে যার মতন বেরিয়ে যাবে, যে যার মতন রিঅ্যাকশন করবে। নেক্সট হচ্ছে টারশিয়ারি অ্যালকিল অ্যামিন থেকে। দেখতেই পাচ্ছ যে টারশিয়ারি অ্যালকিল কেন বলা হচ্ছে, কারণ যে কার্বনটার সাথে সবাই যুক্ত রয়েছে সেই কার্বনের সাথে কোনো হাইড্রোজেন যুক্ত নেই, এবার কোনো প্রকার হাইড্রোজেন যুক্ত না থাকলে তাকে আমরা টারশিয়ারি বলি। তো টারশিয়ারি অ্যালকিন, কিন্তু অ্যামিনটা কিন্তু দেখতেই পাচ্ছ এখানে অ্যামিনটা কিন্তু রয়েছে, অ্যামিনটা কিন্তু 1 ডিগ্রি অ্যামিন, কিন্তু এক্ষেত্রে কার্বনের সাথে যেহেতু কোনো হাইড্রোজেন নেই, দেখো অ্যামিনস অনেক ভাবে হতে পারে, ঠিক আছে। একটা তো অ্যামিনস এর 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি হয়, আরেকটা হচ্ছে প্রাইমারি অ্যালকিল অ্যামিন, সেকেন্ডারি অ্যালকিল অ্যামিন, টারশিয়ারি অ্যালকিল অ্যামিন। এটা হচ্ছে সেই মানে অ্যালকিল গ্রুপের মধ্যেই 3টে ভাগ, 1 ডিগ্রি অ্যালকিল, 2 ডিগ্রি অ্যালকিল, 3 ডিগ্রি অ্যালকিল, বা প্রাইমারি অ্যালকিল, সেকেন্ডারি অ্যালকিল, টারশিয়ারি অ্যালকিল। এখানে অ্যালকিল গ্রুপের টারশিয়ারি ফরমেশনটা এখানে রাখা হয়েছে। একে যদি KMnO4 এর সঙ্গে রিঅ্যাকশন করানো হয় কি হবে, কার্বনের সাথে অলরেডি CH3 তিনখানা ছিল, তিনখানা CH3 চলে আসবে, আর হাইড্রোজেনটা সরে গিয়ে অক্সিজেন এসে অ্যাড হয়ে NO2 যুক্ত হবে, হাইড্রোজেন বেরিয়ে গিয়ে অক্সিজেনে এন্ট্রি হবে। তার মানে এটা কি দেখেই বোঝা, প্রথমত তোমার রিঅ্যাক্টেন্ট এবং প্রোডাক্ট, অর্থাৎ বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ, এই দুটো জিনিস দেখেই বোঝা যাচ্ছে যে দিস ইজ অক্সিডেশন প্রসেস, 1 নম্বর। আরো ভালো বোঝা যাচ্ছে রিয়েজেন্টটা দেখে, KMnO4 হচ্ছে মানে একদম মানে অথেন্টিক অক্সিডেটিভ এজেন্ট বা জারক পদার্থ, তো অটোমেটিক্যালি এটা দেখেও বোঝা যাচ্ছে। হলো নেক্সট, বাষ্পীয় অবস্থায় অ্যালকেনে নাইট্রেশন। দেখো নাইট্রেশন তো নাইট্রিক অ্যাসিড দিয়ে করতে হবে বা নাইট্রাস অ্যাসিড দিয়ে করতে হবে, হোয়াটএভার,
তো নাইট্রেশন তোমাকে যখন করতে হচ্ছে, আমি প্রথমেই বলেছি যে নাইট্রো গ্রুপকে মানে এন্ট্রি নেওয়াতে গেলে তার ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রসেস ইজ নাইট্রিক অ্যাসিড দিয়ে রিয়াকশন করিয়ে দাও, ঠিক আছে? তো যদি আমি অ্যালকেনের এনি টাইপ অফ অ্যালকেন, দ্যাট ক্যান বি মিথেন, দ্যাট ক্যান বি তোমার ইথেন, দ্যাট ক্যান বি প্রোপেন, দ্যাট ক্যান বি বিউটেন, এনি টাইপ অফ অ্যালকেন, পিওর অ্যালকেন হতে হবে, সেখানে কোনো ফাংশনাল গ্রুপ থাকলে চলবে না, সেখানে কিছু থাকলে চলবে না, একদম পিওর অ্যালকেনের সঙ্গে তুমি যদি নাইট্রিক অ্যাসিড যুক্ত করো, প্রত্যেকের সাথে নাইট্রিক অ্যাসিড যুক্ত করলে প্রত্যেকের সাথে, এখানে দেখো মিথেনে, আচ্ছা ভালো করে বুঝবে, মিথেনে তোমার CH4 রয়েছে, নাইট্রিক অ্যাসিড যুক্ত করে 400 ডিগ্রি সেলসিয়াস দিলে মিথাইল নাইট্রো, এখানে নাইট্রো গ্রুপ যুক্ত হলো, মিথাইল গ্রুপের সাথে নাইট্রো গ্রুপ যুক্ত হলো, তার সাথে জল বেরিয়ে গেল। আচ্ছা, ইথেনের সাথে নাইট্রিক অ্যাসিড যুক্ত করে 400 ডিগ্রি সেলসিয়াস দিলে এখানে একটা নাইট্রো গ্রুপ, এখানে আরেকটা নাইট্রো গ্রুপ, দুখানা নাইট্রো গ্রুপ যুক্ত হলো। আচ্ছা, যদি প্রোপেনের সাথে করা হয়, ঠিক আছে, এটা প্রোপেনের সাথে যদি করা হয় নাইট্রিক অ্যাসিডে, তাহলে এখানে কি হবে, আবারও নাইট্রো গ্রুপে 1 2 3 4 চারখানা তৈরি হবে, ঠিক আছে? প্রথমে হচ্ছে 1 2 3 তিনখানা অ্যালকিল গ্রুপের সঙ্গে, মানে তিনখানা তোমার এটাকে কি বলো, প্রোপাইলের সাথে নাইট্রো গ্রুপ, তারপরে হচ্ছে তোমার এখানে 2 ডিগ্রি দেখেই বোঝা যাচ্ছে 2 ডিগ্রি, এখানে হচ্ছে তোমার 1 ডিগ্রি, এখানে 1 ডিগ্রি, এটা হচ্ছে ইথাইল গ্রুপের সাথে, এটা মিথাইল গ্রুপের সাথে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার বাষ্পীয় অবস্থায়। বাষ্পীয় অবস্থায় কেন বলছে, 400 ডিগ্রি সেলসিয়াস দেওয়া হয়েছে, হিট দেওয়া হয়েছে, আর হিট দেওয়া মানেই হচ্ছে সেটা বাষ্প হয়ে যাবে, মানে আর কি হিটেড অবস্থাতে, আর হিটেড অবস্থাতে নাইট্রিক অ্যাসিড স্বাভাবিকভাবে ভেঙে গিয়ে ওটা একজনের ঘরে একজন চলে যাবে, ব্যাস হলো। নেক্সট, আলফা হ্যালোজেনো অ্যাসিড থেকে, আলফা হ্যালোজেনো অ্যাসিড থেকে দেখো প্রথমে হচ্ছে এখানে দেখো ভালো করে CH2Cl COO Na, একে যদি, এটা তো আলফা হ্যালোজেনও বুঝতেই পারা যাচ্ছে, COO গ্রুপের সাথে এটা আলফা কার্বন, আলফা কার্বনের সাথে হ্যালোজেন যুক্ত রয়েছে, যাই হোক। তো NaNO2 যুক্ত করলে কি হবে, ক্লোরিনের জায়গাতে NO2 যুক্ত হয়ে যাবে, NaNO2 যেই করবে এই সোডিয়ামের সাথে ক্লোরিন সুন্দর একটা পেয়ার আপ করে NaCl হয়ে বেরিয়ে যাবে, আর NO2টা এসে ভালো মতন এই জায়গাতে, ক্লোরিনের জায়গাটা ভ্যাকেন্ট হয়ে গেছে, ওই জায়গাতে বসে যাবে। এবার HCl এর সাথে রিয়াকশন করলে NO2 তো NO2 জায়গায় বসে গেছে, ও আর সরবে না এখন। এইবারে HCl এর সাথে রিয়াকশন করলে এই সোডিয়াম আবার এই ক্লোরিনের সাথে রিয়াকশন করে HCl হয়ে বেরিয়ে যাবে, হয়ে যাবে CH2NO2 যেরকম ছিল সেরকম থাকবে, COO এই জায়গায় হাইড্রোজেনটা বসে যাবে, COOH। এরপরে তুমি হিট দিলে, হিট দেওয়ার ফলে এই CO2টা বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে কি হয়ে যাবে, CH3NO2, কারণ এই CH2 আর এখানের হাইড্রোজেন মিলে CH3 আর NO2 মিলে CH3NO2, নাইট্রো অ্যালকেন তৈরি করবে। ওকে, নেক্সট, এবার হচ্ছে অক্সিমের জারণ। অক্সিমের জারণ কি বলছে দেখো, এটা যে অক্সিন দেখেই বোঝা যাচ্ছে, অক্সিনকে যদি CF3C ট্রিপল OH দিয়ে রিয়াকশন করা হয়, তাহলে এখানে একটা অক্সিজেন যুক্ত হয়। আচ্ছা ভালো কথা, অক্সিজেন যুক্ত হলো, এটা এবার কিন্তু এই অক্সিজেনটা স্থায়ী নয়, এবার এখান থেকে টটোমারিজম হবে, টটোমারিজম হয়ে কি হয়ে যাবে, এই হাইড্রোজেনটা এর কাছে চলে আসবে, এই কার্বনের কাছে। এখানে তো CH3 ছিল, তার সাথে CH আছে, তার সাথে এই হাইড্রোজেনটা এখানে চলে আসবে, মানে CH2 হয়ে যাবে, এবং তার সাথে NO2, এই অক্সিজেনটা এই অক্সিজেনের সাথে NO2 হয়ে যাবে, তাহলে CH3CH2NO2 তৈরি করবে, টটোমারিজম হবে। টটোমারিজমের ক্ষেত্রে এখানে কোন হাইড্রোজেনটা একদিক থেকে একদিক হবে, আমরা জানি একটা সচল হাইড্রোজেন একটা কার্বন থেকে আরেকটা কার্বনে যখন যায়, এই প্রসেসটাকে টটোমারিজম বলা হয়, যেটা আমি কালকেই তোমাদেরকে পড়িয়েছি। তো এবারে সেটাকেই আমাকে এখানে চেঞ্জ করাতে হবে। এখানে অলরেডি CH ছিল, CH3 তো ছেড়ে দাও, ও তো রয়েছে, CH ছিল, সেই জায়গায় এই হাইড্রোজেন এসে CH2 করে দিল, আর NO2 এরা মিলে
একই রকম ভাবে এখানেও। আচ্ছা, এবারে এই একই রকম ভাবে এটাকে এখানে একটা, আচ্ছা এখানে দেখো, এখানে একটা হাইড্রোজেন মানে একটা CH3 একটা হাইড্রোজেন ছিল, এখানে এবার দুখানা CH3 হয়ে গেছে। তাহলে দুখানা CH3 হয়েছে যেহেতু, এখানে অক্সিজেন হবে, অক্সিজেন হলো। এবারে যেই এটাকে টটোমেরিজম করা হলো, এটাকে কি হবে, এই হাইড্রোজেনটা এসে এই কার্বনে যুক্ত হবে। তাহলে দুখানা CH3, দুখানা CH3, একটা CH, একটা CH আর NO2। এটা 2 ডিগ্রি নাইট্রো অ্যালকেন, 2 ডিগ্রি নাইট্রো অ্যালকেন। ঠিক আছে, ক্লিয়ার আশা করি। এবার হচ্ছে রাসায়নিক ধর্ম, কেমিক্যাল প্রপার্টিজ। প্রথমেই হচ্ছে বিজারণ। আমি একটু আগে বলেছিলাম যে RNO2 মানে RNH2 মানে অ্যামিনকে তুমি যদি জারণ করো নাইট্রো অ্যালকেন পাবে, NO2 পাবে। NH2 কে জারণ করলে NO2 পাবে। উল্টোটাও তো হবে, NO2 কে তুমি যদি বিজারণ করো তাহলে অক্সিজেন বেরিয়ে গেলে হাইড্রোজেন অ্যাড হবে। এবার বিজারণ করতে গেলে অনেক কিছু আছে, SnHCl, FeHCl, ZnHCl, যে কোনো একটা তুমি দিতে পারো। হয় SnHCl দাও, অথবা FeHCl দাও, অথবা ZnHCl দাও, হোয়াটএভার দাও, দিলে অমনি RNH2 তৈরি হবে। একই রকম ভাবে নাইট্রো অ্যালকেনকে তুমি যদি Zn ডাস্ট, অ্যামোনিয়াম ক্লোরাইড সলিউশন, ইথানল হিট দাও, তাহলে RNHOH তৈরি হবে। আচ্ছা, RNO2 হাইড্রোজেন, নিকেল, প্যালাডিয়াম, প্ল্যাটিনামের সাথে রিয়াকশন করলে কি হয়, 1 ডিগ্রি অ্যামিন তৈরি হয় এবং তার সাথে জল তৈরি হয়। ওকে, আচ্ছা নাইট্রো অ্যালকেনকে যদি আবার তুমি LiL মানে তুমি যা যত 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 বিজারক পদার্থ আছে সবাইকে দিয়ে রিয়াকশন করালে সেমই অ্যামিন তৈরি হবে। ঠিক আছে, আর্দ্র বিশ্লেষণ করলে দেখো নাইট্রো অ্যালকেনকে তুমি যদি জল দিয়ে আর্দ্র বিশ্লেষণ করো উইথ কনসেন্ট্রেটেড HCl, কখন কনসেন্ট্রেটেড ইউজ করা হচ্ছে, কখন ডাইলিউট ইউজ করা হচ্ছে, উইচ ইজ ইম্পর্টেন্ট, দিলে RCOH অ্যাসিড তৈরি হয় এবং NH2OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি। ওকে, আচ্ছা নাইট্রো অ্যালকেনকে HCl দিয়ে রিয়াকশন করলে এখানে একটা অস্থায়ী যৌগ তৈরি হয়। এটা কিন্তু 2 ডিগ্রি নাইট্রো অ্যালকেন, এটা কিন্তু 2 ডিগ্রি। ঠিক আছে, এটা 1 ডিগ্রি ছিল, এটা 1 ডিগ্রি ছিল, এটা 2 ডিগ্রি করলে তোমার একটা অস্থায়ী কম্পাউন্ড এবং তার সাথে নাইট্রাস অ্যাসিড তৈরি হয় এবং জল তৈরি হয়, ছিল নাইট্রাস অক্সাইড বললাম তৈরি হয়। কিন্তু কনসিডার HCl, কনসিডার H2SO4 দ্বারা টারশিয়ারি নাইট্রো অ্যালকেন আর্দ্র বিশ্লেষিত হয় না। কেন হয় না? কারণ সেখানে কোনো আলফা হাইড্রোজেন বলতে পারো, অথবা কার্বনের সাথে মেইন কার্বনের সাথে কোনো হাইড্রোজেন থাকে না। তো হাইড্রোজেন না থাকলে কি করে রিয়াকশন করবে, কি করে করবে, করার উপায় নেই। ঠিক আছে, এবার হচ্ছে নাইট্রাস অ্যাসিডের সাথে HNO2 এর সঙ্গে রিয়াকশন। HNO2 এর সাথে তুমি যদি নাইট্রো অ্যালকেনকে রিয়াকশন করো তাহলে নাইট্রোলিক অ্যাসিড তৈরি হয়। দেখতেই পাচ্ছ নাইট্রোলিক অ্যাসিড তৈরি হয়েছে না। এবার এটা হচ্ছে 1 ডিগ্রি। 2 ডিগ্রি নাইট্রো অ্যালকেনের সঙ্গে তুমি যদি নাইট্রাস অ্যাসিড যুক্ত করো, HNO2 কে যুক্ত করো, তাহলে সিউডো নাইট্রোল তৈরি হয়, তার সাথে জল বেরিয়ে যায়। এক একটা এক এক রকম ক্ষেত্রে 1 ডিগ্রি নাইট্রো অ্যালকেনের সাথে নাইট্রাস অ্যাসিড যুক্ত করলে নাইট্রোলিক অ্যাসিড, 2 ডিগ্রি নাইট্রিক অ্যাসিডের সঙ্গে নাইট্রাস অ্যাসিড যুক্ত করলে সিউডো নাইট্রোল, এগুলো উৎপন্ন হয়। আর টারশিয়ারি ক্ষেত্রে তো হবেই না, কারণ সেখানে কোনো আলফা হাইড্রোজেন না থাকায় নাইট্রাস অ্যাসিডের সাথে কোনো রিয়াকশন। আমি প্রথমেই তোমাদের ক্লাসের প্রথমেই আমি বলে দিয়েছি যে দেখো অনেক রিয়াকশন দেখতে পাবে যেগুলো 1 ডিগ্রি 2 ডিগ্রির সঙ্গে রিয়াকশন করবে, কিন্তু কোনোভাবেই কিন্তু 3 ডিগ্রির সাথে টারশিয়ারির সাথে রিয়াকশন করবে না, তার কারণ সেখানে কোনো আলফা হাইড্রোজেন থাকে না। ওকে, হ্যালোজিনেশন। হ্যালোজিনেশন মানে কি দেখো, একটা হয় হ্যালোজিনেশন, একটা হচ্ছে ডি হ্যালোজিনেশন। হ্যালোজিনেশন মানে হচ্ছে হ্যালোজেন অ্যাড করা, আর ডি হ্যালোজিনেশন মানে হচ্ছে হ্যালোজেনকে বার করে দেওয়া। ডি মানে রিমুভ করা। তো এখানে নাইট্রো অ্যালকেনের সঙ্গে ব্রোমিন এবং NaOH যুক্ত করলে স্বাভাবিকভাবে ব্রোমিনটা অ্যাড হয়ে যাবে। একটা হাইড্রোজেন, এখানে দুটো ব্রোমিন ছিল তো, এই একটা ব্রোমিন, এই একটা ব্রোমিন, একটা ব্রোমিন একটা হাইড্রোজেনের সাথে বেরিয়ে গেছে HBr হয়ে,
ভালো করে বুঝবে। HBr হয়ে একটা ব্রোমিন একটা হাইড্রোজেনের সাথে বেরিয়ে গেছে, আর যে হাইড্রোজেনটা বেরিয়ে গেছে সেই জায়গাতে একটা ব্রোমিন, আরেকটা ব্রোমিন এসে বসে গেছে, হয়ে গেল। আবার ব্রোমিন NaOH দিলাম, আরো একটা হাইড্রোজেন যেটা বাকি ছিল, একটা এই হাইড্রোজেনটা তো বাকি রয়েছে, এই হাইড্রোজেনটাকেও বাকি থাকতে দেবে না, একেও বার করে দেবে, করে HBr হয়ে বের করে দেবে একটা ব্রোমিন দিয়ে, আর একটা ব্রোমিন এখানে এসে বসে যাবে। তাহলে 1,1 ডাইব্রোমো নাইট্রোইথেন, 1,1 ডাইব্রোমো নাইট্রোইথেন তৈরি করবে, হয়ে গেল। এবার এটা তো ভাই 2 ডিগ্রি, এটাতে একটাই হাইড্রোজেন আছে, পড়েই রয়েছে একটা হাইড্রোজেন, এখানে আমার দুখানা হাইড্রোজেন ছিল, দুখানা হাইড্রোজেনকে দুবার ব্রোমিন দিয়ে রিপ্লেস করা হয়েছে, কিন্তু এখানে তো রয়েছেই একটা হাইড্রোজেন, তো ব্রোমিন দিলে এখান থেকে কি হয়ে যাচ্ছে, এখান থেকে ব্রোমিন রিপ্লেস হয়ে যাচ্ছে, আর এখান থেকে CH3 যেমন আছে তেমন হচ্ছে। এটা একটাই একবারই কিন্তু হবে, এটা কিন্তু দুবার হবে না। এবার তুমি বলবে ম্যাম তাহলে 3 ডিগ্রি, এটা তো 1 ডিগ্রি, বুঝতেই পারছো, এটা 1 ডিগ্রি নাইট্রোঅ্যালকেন, এটা 2 ডিগ্রি নাইট্রোঅ্যালকেন। এবার তুমি বলবে 3 ডিগ্রিটা, 3 ডিগ্রি করবে না, কেন করবে না, কারণ 3 ডিগ্রির মধ্যে তো কোনো হাইড্রোজেনই নেই যাকে রিপ্লেস করে ব্রোমিন আসবে, তাই না, কোনো তো হাইড্রোজেনই নেই, তো কাকে রিপ্লেস করে আসবে, তো কোনো জায়গায় ব্রোমিন আসতে পারবে না, সেই জন্য এখানে আসবে। ঠিক আছে, এখানেও কিন্তু HBr বেরিয়ে যাচ্ছে, এই হাইড্রোজেনটা আরেকটা দুখানা ব্রোমিন আছে, তো তার মধ্যে থেকে একটা ব্রোমিন এই হাইড্রোজেনের সাথে HBr বেরিয়ে যাচ্ছে, আর একটা ব্রোমিন এই জায়গাতে বসে পড়ছে, 2 ব্রোমো 2 নাইট্রো প্রোপেন। ঠিক আছে, এরপর হচ্ছে অ্যালকিল নাইট্রাইট। অ্যালকিল নাইট্রাইট, আচ্ছা একই রকম ভাবে প্রিপারেশন কি বলছে, অ্যালকিল হ্যালাইড থেকে RBr আর AgNO2, RBr অ্যালকিল হ্যালাইড RBr এবং AgNO2 কে রিঅ্যাকশন করলে অ্যালকিল নাইট্রাইট তৈরি হয়, অ্যালকিল নাইট্রাইট তৈরি হয় এবং AgBr বেরিয়ে যায়, এই যে AgBr ছিল না, এই AgBrটা বেরিয়ে যায়, আর RON ডাবল বন্ড O পড়ে থাকবে, অ্যালকিল নাইট্রাইট। ওকে, অ্যালকোহল থেকে অ্যালকোহলের সাথে সোডিয়াম NO2 মানে NaNO2 HCl এবং নাইট্রাস অ্যাসিড দিলে কি তৈরি হবে, এই যে C2H5 তো রয়েছে, ঠিক আছে, O আর N ডাবল বন্ড O পড়ে থাকবে, আর এখান থেকে জল বেরিয়ে যাবে, H2 বেরিয়ে যাবে, কারণ একটা অক্সিজেন এক্সট্রা রয়েছে আর দুখানা হাইড্রোজেন রয়েছে, তারা জল হয়ে বেরিয়ে যাবে। একই রকম ভাবে এটাও একটা অ্যালকোহল, দেখেই বোঝা যাচ্ছে, CH3 CH CH3 CH2 CH2OH অ্যালকোহল, একেও সেম ভাবে রিঅ্যাকশন করলে এখানেও কিন্তু অ্যালকিল নাইট্রাইট তৈরি হয়, ঠিক আছে, এবং তার সাথে জল বেরিয়ে যায়, এটা আইসোঅ্যামাইল নাইট্রাইট তৈরি হয়। ঠিক আছে, রাসায়নিক ধর্ম কি বলছে, যে অ্যালকিল নাইট্রাইট কে NaOH এর সাথে রিঅ্যাকশন করে হিট দিলে ROH পড়ে থাকে, আর NaNO2, এই যে এই NaNO2 বেরিয়ে যায়, আর এই OH টা R এর সাথে ROH অ্যালকোহল তৈরি করে, ঠিক উল্টোটা, অ্যালকোহলের সাথে NaNO2 তৈরি করলে নাইট্রাইট তৈরি হয়, আবার নাইট্রাইট কে NaOH এর সাথে রিঅ্যাকশন করলে অ্যালকিল নাইট্রাইট NaNO2 তৈরি হয়, অ্যালকোহল এবং NaNO2 তৈরি হয়, এই দুটোকে দিয়ে রিঅ্যাকশন করলে এটা পাওয়া যায়, এবার এটাকে এটার সাথে রিঅ্যাকশন করলে এই দুটো পাওয়া যায়, উল্টো। বিজারণ প্রসেস SnHCl ZnHCl দিলে তোমার অ্যালকোহল পাওয়া যায় এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যায়। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। আচ্ছা, তারপরে দাঁড়াও এক সেকেন্ড, চলো এবার হচ্ছে অ্যারোমেটিক নাইট্রো, অ্যারোমেটিক নাইট্রো গ্রুপ, নাইট্রো কম্পাউন্ড বা নাইট্রো যৌগ। এবারে আসি, এতক্ষণ ধরে অ্যালিফ্যাটিক করছিলাম, এবার অ্যারোমেটিকে আসি। দেখো প্রথমে হচ্ছে মিক্সড, আমি 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 তোমাদের প্রথমেই বলেছিলাম, মানে এই নাইট্রোটা শুরু করার আগে বলেছিলাম যে নাইট্রো গ্রুপকে এন্ট্রি করানোর জন্য নাইট্রিক অ্যাসিড ইজ ভেরি ইম্পর্টেন্ট, আর অ্যারোমেটিক কম্পাউন্ডে মানে বেনজিনের মধ্যে নাইট্রো গ্রুপকে ইনজেক্ট করতে গেলে আমাকে মিশ্র অ্যাসিড বা মিক্সড অ্যাসিড, বা যেটাকে আমরা বলি কনসেন্ট্রেটেড H2SO4 কনসেন্ট্রেটেড HNO3, ঠিক আছে, গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং গাঢ় নাইট্রিক অ্যাসিড,
কনসেন্ট্রেটেড H2SO4, কনসেন্ট্রেটেড HNO3 দিলে তবেই নাইট্রো গ্রুপ ইনজেক্ট হবে। তো এখানে বেনজিনের সঙ্গে কনসেন্ট্রেটেড HNO3 এবং কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে 50 to 60 ডিগ্রি টেম্পারেচার দিলে নাইট্রো গ্রুপটা ইনজেক্ট করলো জায়গার মতন। আচ্ছা, নাইট্রো বেনজিন তৈরি হলো। এবার একটা কথা বলি, অনেকেরই আছে হিট কত ডিগ্রি হিট সবার মনে থাকে না, ঠিক আছে, যে কোনটার ক্ষেত্রে কত ডিগ্রি। অনেক ক্ষেত্রে কোনোটা 400, কোনোটা 300, কোনোটা 100, কোনোটা 300 থেকে 400, কোনোটা 200 থেকে 300, কোনোটা 250 থেকে 350, এরকম হিটের রেঞ্জ থাকে 70 to 80। যদি হিটের রেঞ্জ বা হিট পারফেক্টলি মনে না থাকে, প্লিজ ডোন্ট রাইট ইট। একটা মন গড়া হয়তো রয়েছে 200 থেকে 300, তুমি লিখে দিলে 100, মনে পড়ছে না, লিখে দি না, কি আছে, লিখবে না। যদি মনে না থাকে লিখবে না, সাইন দিয়ে চলে আসবে, হিটের সাইন দিয়ে চলে আসবে, এই ভুলটা কখনো করবে না। তুমি ভুল লেখার থেকে অ্যানোটেশন দিয়ে বা নোটেশন দিয়ে চলে আসলেও কিন্তু তুমি নাম্বার পাবে। ভুল লিখলে পুরো কেটে জিরো, পুরো রিয়াকশনটা কেটে জিরো। কারণ যে রিয়াকশনটা 200 ডিগ্রিতে হয় সেই রিয়াকশনটা কখনোই 100 ডিগ্রিতে হবে না। তার মানে তুমি পুরো রিয়াকশনটা তুমি ভুল লিখেছো, তোমার রিয়াকশনই হবে না, তোমার কম্পাউন্ডই তৈরি হবে না, তো তুমি জোর করে কি করবে? তাই জন্য আমি তোমাকে বলছি, কখনোই যদি হিট, হ্যাঁ পারফেক্টলি, কারো পারফেক্টলি মনে থাকে, তারা পারফেক্টলি লিখে দিয়ে আসলে তো খাতার মধ্যে পারফেকশন থাকবে, আর মানে খুব মানে ইমপ্রেস হবে টিচার, এবং পরের কোয়েশ্চেন গুলো সেই ইমপ্রেশনটা পড়বে এবং তাতে খুব ভালো নাম্বারও আসবে। কিন্তু তুমি যদি ভুল লেখো, টিচারের ইমপ্রেশনটাই খারাপ হয়ে যাবে। এই জন্য ডোন্ট রাইট এনি রং অ্যানোটেশন, ঠিক আছে? কোন রকম রং জিনিসপত্র লিখবে না। মনে না থাকলে, যদি হিট মনে না থাকে, হিট সাইন দিয়ে এসো, বা তাপ বা হিট কথাটা লিখে দিয়ে এসো। যদি চাপ কত কত এটিএম প্রেসার দেওয়া হচ্ছে যদি মনে না থাকে, মনে থাকতে হবে না, সবসময় মনে রাখতে হবে এরকম মাথার দিব্যি কেউ দেয়নি। মনে রাখতে পারলে ভেরি গুড, মনে না রাখতে পারলে প্রেসার কথাটা বা চাপ কথাটা লিখে দিয়ে আসবে, ঠিক আছে? এটা হলো তোমার এই ক্ষেত্রে। নেক্সট হচ্ছে টলুইনের সাথে মিক্সড অ্যাসিড দিলে সেই নাইট্রো, এবার টলুইন যেহেতু অর্থ এবং প্যারা নির্দেশক হয়, সেজন্য অর্থ পজিশনেও যুক্ত হবে, প্যারা পজিশনেও যুক্ত হবে। ক্লোরো গ্রুপ অর্থ এবং প্যারা নির্দেশক, অর্থ পজিশনে যুক্ত হবে নাইট্রো গ্রুপ, প্যারা পজিশনেও যুক্ত হবে নাইট্রো গ্রুপ। সেম জিনিস, কনসেন্ট্রেটেড H2SO4, কনসেন্ট্রেটেড HNO3, এবং কোনোটা, আচ্ছা এখানে কিন্তু হিটের মানে টেম্পারেচারের তারতম্য আছে। প্রথমটাতে ছিল বেনজিনের সঙ্গে ছিল হচ্ছে 50 to 60 ডিগ্রি, আমি ভুল করলাম, 50 to 60 ডিগ্রি। টলুইনের ক্ষেত্রে মাত্র 25 ডিগ্রি, ক্লোরিনের ক্ষেত্রে 100 ডিগ্রি, অ্যাসিটানিলাইডের ক্ষেত্রে 10 ডিগ্রির কাছাকাছি। তো এগুলো কিন্তু মাথায় রাখবে, আর সবসময় মনে রাখবে প্যারা পজিশনে কোনো কিছু যুক্ত হলে সেটা মেজর হয়, আর অর্থ পজিশনে মাইনর, ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হয়। তারপর সব প্যারাগুলো কিন্তু মেজর, আর অর্থগুলো সব মাইনর, ঠিক আছে? আচ্ছা, এবারে NO2 যদি থাকে তাহলে ধূমায়মান HNO3 এবং গাছের H2SO4 দিয়ে 100 ডিগ্রি সেলসিয়াস দিলে এখানে মেটা পজিশন, এখন নাইট্রো গ্রুপ কিন্তু মেটা নির্দেশক, নাইট্রো গ্রুপ মেটা নির্দেশক। তো নাইট্রো গ্রুপ মেটা নির্দেশক, তাই আরেকটা নাইট্রো গ্রুপ যুক্ত হলে সেটা মেটা পজিশনে যুক্ত হবে, ঠিক আছে? টলুইন তো করলাম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, টলুইনের ক্ষেত্রে তুমি কনসেন্ট্রেটেড H2SO4, কনসেন্ট্রেটেড HNO3 দিলে 333 কেলভিন টেম্পারেচার দিলে, 333 টেম্পারেচার দেওয়া যায়, 25 ডিগ্রি টেম্পারেচার দেওয়াও তাই একই ব্যাপার, কেলভিনও লিখতে পারো, সেটা ডিগ্রিতেও লিখতে পারো। করলে অর্থ আর প্যারা পজিশনের কম্পাউন্ড তৈরি হলো। সেটাকে তুমি আবার ধূমায়মান নাইট্রিক অ্যাসিড এবং ধূমায়মান H2SO4 দিলে কিন্তু কি হয়, দুটো অর্থ পজিশন প্যারা পজিশনে সমস্ত জায়গা 246 ট্রাইনাইট্রো টলুইন তৈরি হয়, ঠিক আছে? 246 ট্রাইনাইট্রো টলুইন তৈরি হয়। টলুইনকে নাইট্রেশন করলে এই সেম জিনিস তৈরি হয়। একে আবার, আচ্ছা আরেকটা জিনিস বলি, এই 246 ট্রাইনাইট্রো টলুইনকে তুমি যদি Na2CO2O7, ঠিক আছে, দাও এবং কাজরে H2SO4 দাও, Na2CO2O7 বা K2CO2O7, এগুলো কি, এগুলো হচ্ছে জারক পদার্থ। তো এগুলো ইউজ করলে কি হয়, জারক মানে তোমার অক্সিজেন অ্যাড হয়। তো অক্সিজেন ক্ষেত্রে কি হবে, CH3 টা COOH তৈরি হবে।
দুখানা হাইড্রোজেন দুখানা অক্সিজেনে রূপান্তরিত হবে। হলো। তারপরে গ্লেশিয়াল CH3COOH দিলে সেখান থেকে CO2 বেরিয়ে যায়, এখান থেকে CO2 বেরিয়ে যায়, আর হাইড্রোজেন পড়ে থাকে, কি হাইড্রোজেন থাকাও যায় না থাকাও। ঠিক আছে, তাহলে 2,4,6 ডাইনাইট্রো বেনজিন তৈরি হয়, 2,4,6 ডাইনাইট্রো বেনজিন তৈরি হয়। লৌহ HNO3 দ্বারা অ্যারোমেটিক নাইট্রো যৌগ প্রস্তুতি। ফেনলের সঙ্গে ডাইলিউট HNO3 20°C দিলে অর্থ পজিশনে এবং প্যারা পজিশনে, কারণ ফেনলের OH গ্রুপ কিন্তু অর্থ এবং প্যারা নির্দেশক। ঠিক আছে, এই কারণে এই দুটো জায়গায় তৈরি বসলো। ডায়াজোনিয়াম লবণ থেকে ডায়াজোনিয়াম ক্লোরাইডকে HbF4 দিলে এই ক্লোরিনকে সরিয়ে দিয়ে BF4, এই হাইড্রোজেন আর ক্লোরিনটা HCl হয়ে বেরিয়ে যায়, BF4টা এই জায়গায় বসে যায়। এবার কপার NaNO2 দিয়ে হিট দিলে কি হয়ে যায়, NO2টা এখানে জাস্ট বসে যায়, NO2টা এখানে বসে যায়। ওকে, আচ্ছা, টলুইন ডায়াজোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এটা টলুইন CH3 আর এখানে ডায়াজোনিয়াম ক্লোরাইড রয়েছে। একে HbF4 এবং কপার NaNO2 দিলে প্যারা নাইট্রোটলুইন তৈরি হয়, প্যারা নাইট্রোটলুইন তৈরি হয়, কারণ প্যারা পজিশনে নাইট্রো গ্রুপ থাকে এবং প্যারা নাইট্রোটলুইন তৈরি হয়। অ্যারোমেটিক অ্যামিন থেকে, অ্যারোমেটিক অ্যামিন মানে অ্যানিলিন। পরীক্ষায় এটা টেস্ট পেপারে বহুবার এসছে কি অ্যানিলিন থেকে নাইট্রোবেনজিন তৈরি করার প্রসেসটা, এটা এসছে, মানে এটা আমার কোনো একটা টেস্ট পেপারের একদম লাস্টের যে রূপান্তর ছিল সেই রূপান্তরে এসেছিল, একদম লাস্টের পেজ, মানে পেজে যেটা থাকে রূপান্তর গুলো, সেখানে একদম লাস্টের ছিল। তখন সেখানে জাস্ট একটা মানে সেখানে মেনশনই করেছিল জাস্ট একটা রিয়েজেন্ট, একটা বিকারক যুক্ত করে কি করে আমরা অ্যানিলিন থেকে নাইট্রোবেনজিন করব, CF3COOH। ঠিক আছে, এটা 1,4 ডাই অ্যামিনো বেনজিন থেকে, একে যদি একই রকম ভাবে যদি আমি সেম CF3COOH দিয়ে করি তাহলে কিছুই না, জাস্ট দুটো জায়গায় NO2 তৈরি বসে যাবে, এখানেও NO2 বসে যাবে, এখানেও NO2 বসে যাবে, দুটো জায়গাতেই NO2 বসে। ঠিক আছে, এবার রাসায়নিক ধর্ম, নাইট্রোবেনজিনকে অ্যানিলিন তৈরি করতে গেলে কি করতে হবে, SNHCl বা ZnHCl বা FeHCl, এনি টাইপ অফ বিজারক পদার্থ যুক্ত করে দাও, বিজারণ হয়ে যাবে। ঠিক আছে, প্রশ্ন মাধ্যমে নাইট্রোবেনজিন দিয়ে তুমি ডাস্ট NH4Cl 50% ইথানল দিয়েও তুমি ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন তৈরি করতে পারো, অথবা অ্যাসিটিক অ্যাসিড, তারপরে সোডিয়াম অ্যাসিটেট এবং জল দিলেও কিন্তু একই রকম ভাবে ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন তৈরি হয়। ঠিক আছে, এটা হচ্ছে প্রশম মাধ্যমে মানে নিউট্রাল মিডিয়ামে। আর ক্ষারীয় মাধ্যমে NO2 কে দুখানা নাইট্রোবেনজিনকে Zn ডাস্ট এবং মিথানলিক NaOH, দেখো এটা তো NaOH টা কি, এটা তো ক্ষারীয় মাধ্যম, দিলে অ্যাজক্সিবেনজিন তৈরি হয়, সেখান থেকে অ্যাজোবেনজিন তৈরি হয়। ঠিক আছে, অ্যাজোবেনজিন তো তোমরা জানোই রঞ্জক পদার্থ তৈরি করে। একই রকম ভাবে যদি তুমি Zn ডাস্ট অ্যাকিউয়াস, এটা ছিল হচ্ছে মিথানলিক, মানে হচ্ছে মিথানলীয় বা ক্ষারীয় মাধ্যমে, আর এটা হচ্ছে শুধুমাত্র জলীয় মাধ্যমে দাও, তাহলে অ্যাজক্সিবেনজিন তৈরি হয়, সেখান থেকে অ্যাজোবেনজিন তৈরি হয়। আর হাইড্রোজেন যুক্ত করলে দুখানা নাইট্রোজেনের সাথে দুখানা হাইড্রোজেন যুক্ত হয়, হাইড্রোবেনজিন তৈরি করে। ঠিক আছে, আচ্ছা, LiLH4 দিয়ে বিজারণ কিরকম হয়, নাইট্রোবেনজিন একে LiLH4 ইথার দিলে এখান থেকেও কিন্তু সেই সেম অ্যাজোবেনজিন তৈরি হয়। অ্যাজোবেনজিন কিন্তু রঞ্জক পদার্থ হিসেবে ইউজ করা হয়। ঠিক আছে, আর কতটুকু রয়েছে দেখি তো, ব্যাস লাস্ট পেজ। চলো, আম্লিক দ্রবণে তড়িৎ বিজারণ। আম্লিক দ্রবণে যদি আমরা তড়িৎ বিজারণ করি তাহলে কি হয়, নাইট্রোবেনজিনকে তুমি তড়িৎ বিজারণ করে মৃদু আম্লিক দ্রবণ দিলে অ্যানিলিন তৈরি হয়, আর তীব্র আম্লিক দ্রবণ বা স্ট্রং অ্যাসিডিক কোনো সলিউশন দিলে সেখান থেকে কিন্তু তোমার আবার পুনর্বিন্যাস করে তারপরে তোমার হচ্ছে তোমার অ্যানিলিন এবং OH এর একটা ফরমেশন তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা, হাইড্রোজেনেশন, এই তীব্র আম্লিক দ্রবণে কিন্তু দুখানা স্টেপে ঘটনাটা ঘটে। ঠিক আছে, দুখানা স্টেপে ঘটনাটা ঘটে থাকে। ঠিক আছে, আচ্ছা, এখানে যেমন মৃদু আম্লিক দ্রবণে ডাইরেক্ট অ্যানিলিন তৈরি হচ্ছে, এখানে কিন্তু তীব্র আম্লিক দ্রবণে এখানে কিন্তু ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন
তারপরে সেটাকে আবার পুনর্বিন্যাস রিঅ্যারেঞ্জমেন্ট করার পর কম্পাউন্ড তৈরি হচ্ছে। হাইড্রোজেনেশন মানে হচ্ছে হাইড্রোজেন অ্যাড করা, তাই তো? তাহলে নাইট্রো গ্রুপের সঙ্গে এই যে একটু আগে করেছিলাম যে অ্যানিলিন থেকে ডাইরেক্টলি কি করে আমরা NO2 পাবো, আবার NO2 থেকে ডাইরেক্টলি আমরা কি করে NH2 পাবো, মানে অ্যানিলিন পাবো। নাইট্রো বেনজিন থেকে কি করে আমরা অ্যানিলিন পাবো। সেক্ষেত্রে হাইড্রোজেন র্যানিনিকেল যুক্ত করলে অক্সিজেন সরে গিয়ে হাইড্রোজেন যুক্ত হবে। ঠিক আছে, হাইড্রোজেন র্যানিনিকেল এবং 300 ATM প্রেসার। যদি ATM মানে প্রেসারটা মনে না থাকে, জাস্ট চাপ কথাটা লিখে দেবে, বা প্রেসার কথাটা যারা ইংলিশ ভাষা তারা প্রেসার কথাটা লিখে দেবে, তাহলেই হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ফুল মানে এই অবধি রয়েছে। এরপরে অ্যামিন শুরু হচ্ছে। আমি যেটা তোমাদের বলেছিলাম অ্যাজ আই প্রমিসড কি আমি তোমাদের অ্যামিনসটা আলাদা করে করাবো, আলাদা করে চ্যাপ্টারে আমি করাবো, সেটা আলাদা করেই আমি করাবো একদম লাস্ট দিন, মনে হয় 15 তারিখ, মোস্ট প্রবাবলি 15 তারিখ, সেদিনকে তোমাদেরকে আমি অ্যামিনসটা পুরোটা কমপ্লিট করে দেবো। ওকে, তো চলো আজকের জন্য এইটুকুই রাখছি। যদি তোমাদের কারোর মনে হয় কি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, তাহলে ডেফিনেটলি জয়েন হয়ে যাবে। ওখানে তোমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। ওখানে তোমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। এটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ। আর যদি কেউ মনে করে থাকো তোমরা মক টেস্ট সিরিজ কিনবে, শুধু মক টেস্ট, যেখানে তোমরা প্রচুর মক টেস্ট পাবে তোমাদের আপকামিং এক্সামের জন্য, তো তোমরা নিজেদের অ্যানালাইজ করতে পারবে, সেলফ অ্যানালাইসিস করতে পারবে, তো ডেফিনেটলি তোমরা এই মক টেস্টটা কিনতে পারো। খুবই খুবই হেল্পফুল, এবং মক টেস্টটা কিন্তু স্পেশালাইজ টিচার দিয়েই বানানো হয়েছে। মানে ফিজিক্সটা ফিজিক্স টিচার, কেমিস্ট্রি টিচার, ম্যাথস টিচার, মানে এটা আমি WBJE দের জন্য বললাম, জেনপাসের জন্য জেনপাসের আলাদা আলাদা টিচারের দিয়ে কিন্তু বানানো হয়েছে। তো ডেফিনেটলি তোমরা কিন্তু মক টেস্টটা কেনো এবং দাও, তাতে তোমরা বুঝতে পারবে যে তোমরা কোথায় ছিলে এবং কোথায় 1 মাসের মধ্যে হয়ে গেছো। তো 1 মাসে নিজেকে এইটুকু ইমপ্রুভ করতে গেলে এইটুকু তোমাকে করতেই হবে, এবং তার জন্য খুবই মিনিমাম একটা অ্যামাউন্ট রাখা হয়েছে যাতে প্রত্যেকে তোমরা পারচেস করে সেটাকে ইউটিলাইজ করতে পারো। ওকে, তো চলো আজকের জন্য এইটুকুই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর অবশ্যই শেয়ার তো করবে, এবং যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের জন্য আসছে আরো নতুন নতুন জিনিস, ততক্ষণ তোমরা দেখতে থাকো, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। চলো আজকের জন্য এইটুকুই, বাই।